তো আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন, হ্যাপি আছেন এবং ভালো থাকার চেষ্টা করছেন। সুপ্রিয় দর্শক, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের নিয়মিত আয়োজন ক্যাম্পাস ডায়েরির ফেসবুক লাইভ শোতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আমি শুরুতেই ধন্যবাদ জানাতে যাচ্ছি আপনারা যারা ইতিমধ্যে আমাদের সাথে এই ফেসবুকটিতে যুক্ত হয়েছেন এবং আমাদের পাশে থেকে আমাদেরকে অনুপ্রাণিত করছেন। তো সুপ্রিয় দর্শক, আমাদের আজকের এই লাইভে আমাদের সাথে গেস্ট হিসেবে থাকছেন এমন একজন মানুষ যিনি কিনা একাধারে একজন কর্পোরেট প্রফেশনাল, কন্টেন্ট ক্রিয়েটর, স্ট্যান্ড আপ কমেডিয়ান এবং প্রফেশনাল অ্যাঙ্কর। সুপ্রিয় দর্শক, আমরা সবসময় তাকে দেখেছি বিভিন্ন প্রোগ্রামে অ্যাঙ্করিং এর মধ্য দিয়ে আমাদের পছন্দের ব্যক্তিগুলোর জীবনের গল্পগুলো আমাদের সামনে ফুটিয়ে তুলতে। আর আজকে আমরা আমাদের এই লাইভ শোতে জেনে নিব তার জীবনের সেই মূল্যবান গল্পগুলো। সুপ্রিয় দর্শক, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব কর্তৃক আয়োজিত ক্যাম্পাস ডায়েরির আজকের এই লাইভ শোতে হোস্ট হিসেবে থাকছি আমি, রাহাত, জেনারেল সেক্রেটারি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব। এবং আমার সাথে আছেন আমি মোহাম্মদ হায়দার আলী খান, প্রেসিডেন্ট, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব। রাহাত যেভাবে বলছিল যে আজকে এমন একজন ব্যক্তিকে আমরা নিয়ে আসছি যে কিনা তার শো এর মাধ্যমে, তার হোস্টিং এর মাধ্যমে অন্য মানুষের গল্পগুলো সবার সামনে তুলে ধরে। আজকে তারই মুখে তারই গল্প শুনবো। সো আমি বেশি সময় নিব না, রাহাত অলরেডি অনেক ইন্ট্রো দিয়ে ফেলছে। সো উইথাউট এনি ফার্দার ডো, প্লিজ ওয়েলকাম ওয়ান এন্ড অনলি, নান আদার দেন রাফসান সাবাব। Hello, hello, hello. হ্যালো ভাইয়া, হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম Hello. টু দ্য শো। Thank you. Very honored to be here. এই তো ভালো লাগছে। So far তোমরা অনেক ইন্ট্রোডাকশন দিলা, অনেক কিছু বললা কি জীবনের গল্প এই ভালোই। সো থ্যাংক ইউ সো মাচ ভাই আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। আমি ফার্স্টে আপনার কাছে চলে আসি যে ভাইয়া কেমন আছেন, যেহেতু লকডাউন সিচুয়েশন চলছে, ঘর থেকে বের হতে পারছেন না। সো দেন এগেইন কেমন কাটছে আপনার আজকের দিনকাল, একটু শেয়ার করতেন ভাইয়া। আমার দিনকাল আসলে আমি খুব একটা কমপ্লেন করতে পারবো না। অফকোর্স সবার মানে এখন মাথায় একটা বড় সড় স্ট্রেস বা অ্যাংজাইটি ফ্যাক্টর আছে যে উই আর ফেসিং দিস প্যান্ডেমিক, যেটা মানে গত 100 বছরেও দুনিয়া কেউ আসলে ফেস করে নাই। সো নো ওয়ান নোজ যে আসলে কখন লাইফ আবার নর্মাল হবে। বাট দেন এগেন আমি চেষ্টা করছি মানে প্রথম থেকে আসলে যে কিভাবে মানে নিজের কাজটাকে অ্যাডাপ্ট করে ফেলা যায় বা অ্যাডাপ্ট করে নেওয়া যায় উইথ দ্য সিচুয়েশন। অ্যান্ড ওইটার কারণে আসলে শোটাকে অনলাইনে কনভার্ট করে ফেলা এবং তারপর থেকে মোটামুটি বেশ বিজি একটা টাইম যায়। সো ইটস বিন গুড, মানে ইটস বিন আ প্রোডাক্টিভ টাইম মোর অর লেস। অ্যান্ড ইয়া, খারাপ না খুব একটা। তো থ্যাংকস সৌরভ ভাই আমাদেরকে এভাবে বলার জন্য যে এক্স্যাক্টলি এই সিচুয়েশনে গ্রেট কিভাবে তুমি ভাইয়া। তোমার টাইমটাকে আরো বেশি ইফেক্টিভ করছো। তো তোমার কাছে আমার এখন যে প্রশ্নটা থাকবে, যে আমরা জানি সবাই হয়তো ইতিমধ্যে যে তুমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি আইবিএ থেকে পড়াশোনা শেষ করেছো। তো আমি শুরুতেই বলতে চাই যে আমাদের স্টুডেন্ট যারা আছে মোরলেস সবারই প্ল্যান থাকে, মানে স্টুডেন্ট লাইফে ভর্তি এডমিশন টেস্ট দেওয়ার সময় যে আমি যদি আইবিএ তে পড়তে পারতাম তাহলে হয়তো সেখান থেকে বের হয়ে আমি ভালো একটা মাল্টিনেশনাল কোম্পানিতে জব করবো, অনেক ব্লা ব্লা বা সোসাইটি, মানে সোকল সোসাইটির এক্সপেকটেশনটা যেরকম থাকে। বাট তুমি কেন, মানে আইবিএ থেকে বের হওয়ার সত্ত্বেও বা এত ভালো একটা ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করার পরেও কেন তোমার কেরিয়ারটাকে সুইচ করে এই প্রফেশনে আসা, মানে একজন অ্যাঙ্কর হিসেবে কাজ করা বা হচ্ছে স্ট্যান্ড আপ কমেডি করা? সো এই প্রোগ্রামে বা এই যে তোমার কেরিয়ারটাকে সুইচ করা, এটার পিছনে মোটিভেশনটা কি ছিল, এই গল্পটা যদি আমাদেরকে বলতে। প্রথম কথা হচ্ছে আমি আসলে আইবিএ তে এই কারণে চান্স পাইতে চাই নাই যে লেটস সে আমি আইবিএ তে পড়ে টরে একদিন অনেক বড় সড়ো একটা স্যালারি চাকরি করবো, অথবা হচ্ছে কি আমার গাড়ি টাড়ি থাকবে, তারপর হচ্ছে স্যুট টাইপ পরে অনেক কর্পোরেট প্রফেশনাল হবে অ্যাজ ইউ গাইস সেড। সো দ্যাট ওয়াজ নট দি অবজেক্টিভ। সো আমার আইবিএ তে ভর্তি হওয়ার পিছনে বা ইনসেন্টিভটা আসলে সবসময় খুবই সিম্পল ছিল। সেটা হচ্ছে যে আমি এমন একটা জায়গায় পড়াশোনা করতে চাইছিলাম যেখানে পড়াশোনা করা ছাড়াও ডানে বামে যে ধরনের বান্দরামি লাফালাফি গুলো করা উচিত বা যায় বা যেগুলো আমি করতে চাই সেগুলো করা যায়। সো আইবিএ সিম টু বি দি অনলি অপশন। মানে আমি যদি এদিকে বুয়েটের কথা চিন্তা করি বা হচ্ছে গিয়ে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির কথা চিন্তা করি, সেখানে আসলে অনেক মানে কঠিন পড়াশোনা, অনেক টাইম নিয়ে পড়াশোনা করতে হয়। মেডিকেল কলেজ তো আরো বেশি, সারাদিনই হচ্ছে গিয়ে বায়োলজি পড়তে হয়, কেমনে পরে ডাক্তার আমি জানি না। সো সো ফর মি আই হ্যাড অনলি টু অপশনস। একটা হচ্ছে যে আমি যেহেতু ক্যাডেট কলেজে পড়ছি, ক্যাডেট কলেজে পড়ার পরে আইএসএসবি পরীক্ষা দিতেই হয় এবং আমার গ্রিন কার্ড ছিল এয়ারফোর্সে যাওয়ার জন্য। আর অন্যদিকে বাসা থেকে বলে দিছিল যে একমাত্র যদি আইবিএ তে চান্স পাওয়া যায় তাইলে হচ্ছে কি মেনে নিবে যে ঠিক আছে ডিফেন্সে যাওয়া লাগবে না। সো ইয়া, এখন আমার জন্য মানে আমি অনেক আগে থেকে মোটামুটি ক্লাস 10-11 থেকে আইবিএ টা সিলেক্ট করে রাখছিলাম এই কারণে যে সবকিছু কেয়ারফুলি অ্যানালাইজ করে দেখলাম যে এখানে একটু ফাঁকিবাজি করে পড়াশোনা করা যাবে। আর ফাঁকিবাজি করে পড়াশোনা করা মানে হচ্ছে গিয়ে ডানে বামে আমি যা করতে চাই বা যেই ধরনের অ্যাক্টিভিটি গুলোতে ইনভলভ থাকতে চাই সেটা করা যাবে। সো দ্যাটস ওয়াই আই জয়েন্ড আইবিএ। And ওইটা যখন হয়, let's say doing something like going a bit against your family অথবা not joining defense forces,
তারপর হচ্ছে কি যখন আইবিএতে আসলাম টু ফলো অল দিস থিংস অথবা প্যাশন অথবা হোয়াট এভার ইউ সে, তারপর আসলে জিনিসটা বিকেম ভেরি সিম্পল এন্ড ক্লিয়ার কাট যে অফকোর্স দি ইউজুয়াল চয়েস ইজ আইবিএ থেকে বের হয়ে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যাওয়া বা হচ্ছে অনেক স্যালারি বা এরকম জিনিসপত্র চেঞ্জ করা, বাট ওইটা উইল প্রবাবলি নট গিভ মি দ্য লাইফ দ্যাট আই ওয়ান্ট, অথবা ওইটাতে আসলে ওইটা করে আমি রাতের বেলা শান্তিতে ঘুমাইতে পারবো না। that's as simple as it is। মানে আমার কাছে মনে হয় লাইফে সবচেয়ে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে টু ফিল এক্সাইটেড যে টুডে আই এম গোইং টু ডু সামথিং দ্যাট আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ডু, অথবা আমি এই কাজটা করার জন্য খুব এক্সাইটেড। সো এভরি টাইম আই হোস্ট আ শো, এভরি টাইম আই পারফর্ম স্ট্যান্ড আপ কমেডি, আই এম ভেরি এক্সাইটেড। সো আসলে লাইফ তো আসলে অনেক বড় একটা জার্নি, এন্ড এই জার্নিটা যদি আমরা খুব মিজারেবল একটা ওয়েতে চুজ করি বা একটা মিজারেবল মিডিয়াম চুজ করি টু গো অন উইথ, I don't think মানে that's the way to go forward with it. So that's why আইডিয়া থেকে বের হয়ে আমি চেষ্টা করছি ফার্স্ট আসলে যে কিভাবে হোস্টিং বা অ্যাঙ্কারিং বা লেটস সে স্ট্যান্ড আপ কমেডি নিয়ে আগানো যায়। বাট ইটস ইম্পর্টেন্ট যে ফাইন্যান্সিয়াল ফ্রিডমের কথা আমরা চিন্তা করি, প্রত্যেক মাসে একটা মানে সাস্টেনেবল ইনকামের কথা আমরা চিন্তা করি, যেটা আসলে বাংলাদেশে এখন হোস্টিং বা স্ট্যান্ড আপ কমেডিতে সম্ভব না। So that is why I also have a very creative job, খুবই ফ্লেক্সিবল as well. So দুটা মিলে আই হ্যাভ মানে ব্যালেন্স ইন লাইফ। সো এটাই মানে এই আইবিএ থেকে বের হয়ে এরকম মানে র্যাডিক্যাল চয়েসেস নেওয়ার কারণ একটাই, যাতে প্রতিদিন রাতে ঘুমানো যায় শান্তি মতো এন্ড প্রতিদিন সকালবেলা এক্সাইটেড হয়ে উঠা যায় ঘুম থেকে। থ্যাংক ইউ সো মাচ ভাই, এত সুন্দর একটা ইন্টারেস্টিং জার্নি আপনি শেয়ার করার জন্য আর কি। সো বেসিক্যালি আমি এখন একটু একটা হোস্টিং নিয়ে একটু কথা বলতে চাই ভাই। লাইক হচ্ছে যে প্রেজেন্টেশন, পাবলিক স্পিকিং, হোস্টিং কাইন্ড সিমিলার আর কি। সো প্রত্যেকটাই তিনটা সেগমেন্টে হচ্ছে প্রত্যেকটা জিনিসে স্টেজ ফেয়ার কাজ করে। সো এই স্টেজ ফেয়ারটা কিভাবে ওভারকাম করা যায়, আর কেউ যদি হোস্টিং এ আসতে চায় অথবা অ্যাঙ্করিং এ আসতে চায়, তো স্টেপ বাই স্টেপ কি রুলস রেগুলেশনস, কি অ্যাকশন প্ল্যান, কি টিপস এন্ড ট্রিক্স ফলো করলে তাদের এই অ্যাঙ্করিং স্কিল অথবা হোস্টিং স্কিল হোয়াট এভার আইসে ডেভেলপ করতে পারবে তারা? প্রথমত এই যে মানে স্টেজ ফিয়ারের কথা আমরা যেটা বলি, সো স্টেজ ফিয়ার এমন একটা জিনিস, মানে এটা তো আসলে ফার্স্ট ওয়ার্ডটাই হচ্ছে স্টেজ। সো যত বেশি আসলে স্টেজে উঠা যায় তত বেশি ফিয়ারটা কমতে থাকে। এন্ড যেটা হয় যে নর্মালি স্টেজ জিনিসটা তো আসলে কিরকম অনেক রকম হতে পারে, যেমন অনেকে মনে করে যে যখন একটা অডিটোরিয়াম অনেক সুন্দর করে সাজানো একটা স্টেজ থাকবে ওইটাকে স্টেজ বলে, বাট আমার কাছে মনে হয় যে স্টেজ ইজ এভরিথিং। whenever there is like 5 people in front of you and you are the only one talking, that is also a stage, that is also a presentation, that is also a speech. তুমি যখন খেলার মাঠে নামার আগে 11 জন প্লেয়ার কে লেটস সে তোমার টিমের, তুমি ওদেরকে ইন্সপায়ার করার চেষ্টা করতেছো, এনকারেজ করার চেষ্টা করতেছো যে ভাই আজকে ওই ইউনিভার্সিটি প্লেয়ারটাকে একদম ভাঙ্গা দিব বা এমন খেলাটা খেলবো যে ওরা সব মানে একদম শুয়ে পড়বে। সো আই থিঙ্ক দ্যাট ইজ অলসো আ স্পিচ, রাইট? সো এই ব্যাপারটা আই থিঙ্ক সবচেয়ে ইম্পর্টেন্ট টু রিয়েলাইজ যে যখনই ক্লাসে আমার একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করা হচ্ছে বা যখনই আমি কোন 5 জনের মধ্যে একজন হিসেবে কথা বলার চেষ্টা করতেছি, তখনই আসলে ইটস আ প্রেজেন্টেশন এন্ড ইটস ইম্পর্টেন্ট যে ইউ রিকগনাইজ দ্যাট মোমেন্ট এন্ড ইউ ট্রাই টু মেক দ্য বেস্ট আউট অফ ইট। সো স্টেজে না উঠে আসলে কখনো স্টেজ ফেয়ার কাটানো সম্ভব না। আমাদের আশেপাশে অনেক রকমের স্টেজ আসলে থাকে, যেমন বললাম খেলাধুলার আগে এরকম একটা স্পিচ অথবা পাবলিক স্পিকিং কম্পিটিশন বা ক্লাসেস থাকে অনেক জায়গায়। অনেক সময় দেখা যায় যে তেমন কিছু না, বড় ভাইয়ের হলুদ, ওইখানে একটা উপস্থাপক লাগবে, সেটাও একটা স্টেজ। সো এরকম বিভিন্ন স্টেজে আসলে উঠতে উঠতে স্টেজ ফিয়ারটা কাটে, এবং আমার কাছে মনে হয় যে প্রথমবার যতটা ভয় লাগে বা নার্ভাস লাগে, দ্বিতীয়বার তার থেকে কম লাগে, তৃতীয়বার আরো কম লাগে। সো যত বেশিবার আসলে ওঠা যাবে তত এটা কমতে থাকবে। দ্য মোর ইউ গেট আপ, দ্য মোর ইউ রিসিভ ফিডব্যাক ফ্রম ইউর ফ্রেন্ডস এন্ড অডিয়েন্সেস, দ্য মোর ইউ ইমপ্রুভ অ্যাজ এ হোস্ট। বাট যদি স্টেপ বাই স্টেপ যেতে হয় মানে হোস্টিং এ, আমার কাছে মনে হয় যে প্রথমত কিছু স্কিল ডেভেলপ করা উচিত, যেমন ফ্লুয়েন্সি ব্যাপারটা হচ্ছে গিয়ে যত বেশি আমরা কথা বলি, যত বেশি স্পিচ দেওয়া ট্রাই করি, তত বাড়তে থাকে। অলসো ভোকাবুলারি ডেভেলপ করা বোথ ইন বাংলা এন্ড ইংলিশ। প্রোনাউন্সিয়েশন নিয়ে কিছুটা কেয়ারফুল হওয়া, বিকজ স্টেজে একটা মানুষ কথা বলতেছে, সবাই শুনতেছে, তার যদি প্রোনাউন্সিয়েশনে ভুল থাকে মাঝে মধ্যে মানুষজন বলা যে দূর কি বলতেছে না বলতেছে, জাজ করে ফেলি আর কি আমরা, বিকজ অডিয়েন্স হিসেবে আমরা অনেক জাজমেন্টাল। সো এইগুলা ডেভেলপ করলে মোটামুটি স্কিলের দিক থেকে ইউ আর অল রাইট অথবা গুড টু গো। এরপরে হচ্ছে কি যেটা বললাম যত বেশি সম্ভব স্টেজে ওঠা, এন্ড থার্ড এন্ড ফাইনাল স্টেপ যেটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে যে মানুষ হিসেবে তুমি কেন ডিফারেন্ট, বা হোস্ট হিসেবে আসলে তোমার শোটা বা তোমার প্রেজেন্সটা কেন ডিফারেন্ট হবে, ওইটা নিয়ে চিন্তা করা। বিকজ what I see is like যারাই হোস্টিং অথবা হচ্ছে গিয়ে পাবলিক স্পিকিং বা যাই করতে চায়, সবাই কারো মতো হওয়ার চেষ্টা করতেছে। কেউ হানিফ সংকেত হওয়ার চেষ্টা করতেছে, কেউ হয়তো বা আয়মান সাদিক হওয়ার চেষ্টা করতেছে। Everyone is trying to be someone else. So while it's good to take inspiration from someone, while it's good to follow someone's style,
বাট ইটস অলসো ইম্পর্টেন্ট যে আমরা আমাদের নিজেদের পার্সোনাল স্টাইলটাকে বা ডিফারেন্সটাকে ইম্পর্টেন্স দিই। কারণ যদি দুনিয়ার সব হোস্ট একই রকম ভাবে কথা বলে যে সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন, এভাবে যদি কথা বলা শুরু করে, তাহলে আসলে কেন মানুষ ওই শোটা বা ওই হোস্টের স্পিচ শোনার জন্য এক্সাইটেড হবে? তোমারটা যদি কোনো কিছু ডিফারেন্ট নাই হয়, তাহলে আসলে আমি কেন তোমার অনুষ্ঠান দেখবো? এর থেকে টিভিতে গিয়ে আমি একটা নাটক দেখি, অথবা হচ্ছে কি নেটফ্লিক্সে বসে একটা সিরিজ দেখি। ডেফিনেটলি। সো আলটিমেটলি ইটস অ্যাবাউট এন্টারটেইনমেন্ট, আলটিমেটলি ইটস অ্যাবাউট বিইং আ শোম্যান। এন্ড একটা শো, একটা মানে হোস্টিং পারফরমেন্স, একটা স্পিচ, এভরিথিং ইজ এন্টারটেইনমেন্ট। সো ইফ পিপল আর নট গেটিং এন্টারটেইনড বাই ইউর স্পিচ, if you're not humorous, if you're not someone different, তাহলে আসলে you are no good. So এটাই মানে এই ছোটখাটো কিছু জিনিসপত্র to summarize: one, a few skills like vocabulary, fluency, pronunciation; number two, getting up on stage as much as possible; and number three, finding out why you are unique and trying to use that uniqueness in your show or in your speech. থ্যাংক ইউ ভাই হচ্ছে আমাদেরকে এতগুলো দিক নির্দেশনা দেওয়ার জন্য। ছোটখাটো এই ট্রিক্স গুলো হয়তো আমরা ফলো করলে, যারা হচ্ছে এই শোটা দেখতেছি বা আমাদের ক্লাবেরও বিভিন্ন প্রোগ্রাম থাকে, অনেকেই চায় ভাইয়া যে নেক্সট প্রোগ্রামটাতে আমি অ্যাঙ্করিং করব, বাট আমি ভয় পাইতেছি বা আমি কিভাবে ফলো করতে পারি, কি করতে পারি। তো বেসিক্যালি এই জন্যই হচ্ছে তোমার কাছে এই কোশ্চেনটা করা। তো এখন যে কোশ্চেনটা কাইন্ড অফ সিমিলার, বাট তোমাকে আমি জিজ্ঞাসা করবো যে তোমার নিজের বা ওন স্ট্র্যাটেজিটা কি? লাইক তুমি একটা শো করতেছো, তো কালকে তোমার একটা শো আছে, তুমি সেখানে একটা স্পিচ দিবা, অথবা হচ্ছে একজন গেস্ট আছে তার সাথে কথা বলবা, তাকে বিভিন্ন কোয়েশ্চেন করবা। তো এই ব্যাপারগুলো ঠিক করার জন্য তোমার নিজের মানে বলা গেলে প্রোগ্রামের আগের দিন তুমি কিভাবে নিজেকে প্রিপেয়ার করো, বা প্রোগ্রামের আগ মুহূর্তে তুমি কোন ব্যাপারগুলো বেশি ফোকাস করো, এই ব্যাপারটা যদি আমাদেরকে জানাতা। সাথে করে তোমার এমন কোনো হরিবল এক্সপিরিয়েন্স বা ফানি এক্সপিরিয়েন্স আছে কিনা যে তুমি একটা প্রোগ্রাম করতেছো, আজকে হোস্ট হিসেবে ছিলে বা স্পিচ দিবে, হঠাৎ করে তুমি হচ্ছে তোমার স্ক্রিপ্টটা ভুলে গেছো, বা স্ক্রিপ্টের কিছু যদি থেকে থাকে সেক্ষেত্রে তুমি ভুলে গেছো, বা প্রোগ্রাম স্টেজে হঠাৎ করে তুমি স্টাক হয়ে গেছো, মানে ফুল ব্ল্যাঙ্ক হয়ে গেছো। এইরকম কোনো সিচুয়েশন কখনো হয়েছিল কিনা যদি আমাদের একটু বলতে। প্রথম কথা যেটা যে হাউ মানে আই ট্রাই টু অ্যাপ্রোচ মাই শোজ, অথবা কালকে যদি একটা শো থাকে তাহলে আমি আজকে কি করি। আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা শো আসলে একটা এক্সপেরিয়েন্স, সো একটা এক্সপেরিয়েন্স ফর দি অডিয়েন্স এন্ড অলসো ফর দি গেস্ট। সো আমি এই দুইজনের কথাই সবচেয়ে বেশি চিন্তা করার চেষ্টা করি, যে যাকে আমি গেস্ট হিসেবে আনতেছি সে আসলে এই শোটা গেস্ট হিসেবে এসে কেন মজা পাইতে পারে, অথবা কেন তার একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স বা ইউনিক কিছু একটা হতে পারে। বিকজ অনেস্টলি বাংলাদেশে প্রচুর টক শো আছে, পলিটিক্যাল টক শোজ, তারপরে হচ্ছে গিয়ে এন্টারটেইনমেন্ট টক শোজ, বাট প্রত্যেকটা টক শোরই কোয়েশ্চেন সেম। এবং গেলে মানে কেউ যদি আসলে যখন যায় তখন মোটামুটি ও প্রেডিক্ট করতে পারে, ওই কি জিজ্ঞেস করবে যে আচ্ছা আপনার যে সিনেমাটা আসছে সেই সিনেমাটাতে আপনার কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল, এই সিনেমার পেছনে গল্পটা আমাদের একটু বলুন, তো আপনার অভিনেতা হওয়ার পিছনে যেসব ইম্পর্টেন্ট মানুষ ছিল তাদের অনুপ্রেরণার কথা আমাদেরকে যদি বলতেন। সো এভরিওয়ান ইজ টায়ার্ড অফ দিস কোয়েশ্চেন, এন্ড এভরিওয়ান ইজ টায়ার্ড অফ ফেসিং দ্য সেম থিং এগেন এন্ড এগেন। সো আমি ফার্স্ট অফ অল গেস্টের কথা চিন্তা করি যে যদি আমরা মানুষ হিসেবে ওই গেস্টটাকে অ্যানালাইজ করি, তাহলে হোয়াট আর সাম স্টোরিজ অ্যাবাউট দ্যাট গেস্ট যেটা আমরা হয়তো বা কেউ জানি না বা শুনি নাই, বা যে ধরনের কোয়েশ্চেন কখনো তাকে জিজ্ঞেস করা হয়নি, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে মানুষ হিসেবে কি ধরনের এক্সপিরিয়েন্স বা সিচুয়েশনের মধ্যে গেস্টটা যদি পড়ে অনুষ্ঠানের ভিতরে, তাহলে আসলে ও কিছুটা মানে যেটা এক্সপেক্ট করা নাই বা যেটা আসলে সারপ্রাইজ হওয়ার মতো সেরকম একটা জায়গায় যেতে পারে। সো ওইটার জন্য অনেক রিসার্চ দরকার হয়। সো আই ডু আ ভেরি ভেরি ডিটেইলড রিসার্চ, মানে যা কিছু ইনফরমেশন অ্যাভেলেবল আমার গেস্ট সম্পর্কে, ওর যত ইন্টারভিউ জীবনে দিয়ে ফেলছে, যত জায়গায় যত কিছু বলছে, ওর সোশ্যাল মিডিয়া যা কিছু পাওয়া যায় সব একদম উদ্ধার করে ফেলি। উদ্ধার করে তখন আই এম ভেরি প্রিপেয়ার্ড, আই নো যে কোন কোন জিনিসগুলো মানুষ জানে, কোনগুলো জানে না, এন্ড কোনগুলো নিয়ে আসলে অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে কথা হয় নাই, কোন ব্যাপারগুলো ইন্টারেস্টিং। সো ওই দিক থেকে দেখা যায় যে তখন আই এম ভেরি প্রিপেয়ার্ড, আই নো যে হোয়াট আর দ্য রাইট কোয়েশ্চেন্স টু আস্ক, what is going to make him laugh, what is going to make the audience laugh, what is going to put him in a certain different but difficult situation. আর অডিয়েন্সের কথা চিন্তা করতে গেলে আসলে অডিয়েন্স কি চায়? অডিয়েন্স চায় টু বি এন্টারটেইন। অডিয়েন্স চায় যে আমি 30 মিনিট যদি এই শোটা দেখি আমার 30 মিনিট ভালো লাগতে হবে, যদি 2 মিনিট পরে দেখি বোরিং হয়ে গেছে আস্তে করে অফ করবো, অফ করে টিভি দেখবো, নাহলে গেম খেলবো, কিছু করবো, বিকজ অপশনের অভাব নাই, কোয়াইট সিম্পলি। সো অডিয়েন্সের জন্য ইউ হ্যাভ টু মেক শিওর যে দ্য শো ইজ ভেরি এন্টারটেইনিং। ওইটার জন্য আমি যেটা করি, আমি প্রত্যেকটা গেস্টের জন্য আলাদা করে একটা গেম সেগমেন্ট ডিজাইন করার চেষ্টা করি। প্রত্যেকটা গেস্টের জন্য নর্মাল বা টিপিক্যাল কোনো কোয়েশ্চেন ডিজাইন না করে এমন সব কোয়েশ্চেন ডিজাইন করার চেষ্টা করি যেটা সামহাউ অডিয়েন্সকে ইন্টারেস্ট করবে, এন্ড ওর লাইফ থেকে যেই পার্টিকুলার ইমোশন গুলো বের করে নিয়ে আসা যায়। বিকজ একটা কনভারসেশন ইজ অল অ্যাবাউট ইমোশনস। একটা কনভারসেশনের মধ্যে যদি ইমোশন থাকে তাহলে আমাদের শুনতে ইচ্ছা করে, আর যদি না থাকে ইমোশন তাহলে আমাদের শুনতে ইচ্ছা করে।
সো আমি ওই পার্টিকুলার ইমোশন গুলো পিক করে নিয়ে আসি। সবার লাইফ আসলে ইন্সপিরেশনাল হয় না, আমরা সবাইকে মোটিভেশনাল স্পিকার বানায় ফেলতে চেষ্টা করি, বাট দ্যাটস নট দ্য কেস। আই থিঙ্ক someone has an extremely funny story, so you should bring out that emotion. Someone is very inspiring, you should try to bring out that emotion. Someone's life is very tragic, maybe you should try to bring out that emotion. So ultimately ওই পার্টিকুলার ইমোশনটাকে বের করে নিয়ে এসে অডিয়েন্সের সাথে গেস্টকে কানেক্ট করে দেওয়া, দ্যাটস দ্য থিং। হোস্ট হিসেবে ইউ শুড নেভার ট্রাই টু বি দি স্টার ইয়োরসেলফ, রাদার স্টার হওয়া উচিত ওই কন্টেন্টটা, ওই গল্পটা যেটা তুমি মানুষকে বলার চেষ্টা করছো। সো দিজ আর সাম অফ দ্য থিংস দ্যাট আই কিপ ইন মাইন্ড। আর এমনিতে হরিবল এক্সপিরিয়েন্স বা ফানি এক্সপিরিয়েন্স বলতে গেলে আসলে স্পিচ ভুলে যাওয়া টাইপের জিনিসপত্র আমার কখনো হয় না, কারণ আমি স্পিচ মুখস্থ করারই ট্রাই করি না, বা ওইভাবে আসলে পয়েন্ট ঠিক করে নিই না। আমি সবসময় চেষ্টা করি হচ্ছে গিয়ে মানে নিজের মাথায় বা মনে যা আছে তাই বলে দেওয়ার, বিকজ আদারওয়াইজ হোয়াটস দ্য পয়েন্ট? আমি যদি একটা স্ক্রিপ্ট মানে মুখস্থ করে গল্প কথাবার্তাই বলবো, ওটা তো কম্পিউটারে বলতে পারবো, ওটার জন্য তো মানুষের দরকার নেই। সো আই ডোন্ট রিয়েলি ট্রাই টু প্রিপেয়ার ফর আ স্পিচ লাইক দ্যাট। সো ওইভাবে আসলে স্টেজে উঠে ভুলে যাওয়া টাইপের এক্সপিরিয়েন্স কখনো হয় নাই। বাট আই থিঙ্ক ফানি এক্সপিরিয়েন্স কি আছে? ফানি এক্সপেরিয়েন্স ইজ লাইক হ্যাঁ, এরকম স্ট্যান্ড আপ কমেডি এরকম অনেকবার হয়েছে শুরুর দিকে, যে লেটস সে আমি চিন্তা করে নিলাম যে এটা হচ্ছে স্ট্যান্ড আপ কমেডিতে গিয়ে আজকে বলবো, মানুষজন হাসতে হাসতে গড়াগড়ি খায় উল্টায় পাল্টায় মরে যাবে। পরে গিয়ে স্টেজে গিয়ে যখন কথা বলা শুরু করলাম, দেখলাম যে আসলে মানে ইটস নট ফানি অ্যাকচুয়ালি, মানে টু পিপল, বিকজ ইটস লাইক আমি অনেক মনে করতেছি মানে কেউ মানে হাসতেই না, because funny is something that's very subjective, যে কোন জিনিসটা আসলে ফানি কোন জিনিসটা ফানি না। সো ইটস ভেরি হার্ড টু প্রেডিক্ট যে কোনটা মানুষের কাছেও ফানি হবে। সো ওই তো অনেক কনফিডেন্স স্টেজে উঠে খুব বলা শুরু করছি, তারপরে দেখি যে সবাই খুব হা করে তাকায় আমার দিকে, মানে নো ওয়ানস লাফিং। সো দ্যাটস লাইক দি মোস্ট ডিফিকাল্ট সিচুয়েশন ফর এ কমেডিয়ান, যে ইউ নো টু নট গেট লাফটার্স, এন্ড মানে মনে হচ্ছে যে মানে টেড টক দিচ্ছে, নট স্ট্যান্ড আপ কমেডি। সো ইয়া, এটা হয়েছে মানুষের মধ্যে শুরুর দিকে কয়েকবার। সো এইটাই মনে এক্সপিরিয়েন্সেস। সো থ্যাংক ইউ সো মাচ রাসন ভাইয়া আপনার ওন স্টোরি শেয়ার করার জন্য। আমি যদি একটু ব্রিফলি বলি, ভাইয়া ফার্স্ট হচ্ছে গেস্টকে নিয়ে রিসার্চ করে, দেন একটা অ্যাকশন প্ল্যান সেট করে এবং অ্যাকশন প্ল্যান ওয়ার্কআউট করে। সো বেসিক্যালি ভাই এই স্ট্র্যাটেজি ফলো করে তার প্রিপারেশন আগের দিন অথবা আগের রাতে এইভাবে নিয়ে থাকে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপনার এই এক্সপিরিয়েন্সটা, আপনার এই ওন স্টোরি আমাদের সাথে শেয়ার করবার জন্য। সো ভাইয়ের কাছে আমি আবার ফিরে আসতে চাই। ভাইয়া আপনার একটা নিজেরই শো আছে, সো হোয়াট দ্য শো, হোয়াট এ শো। সো ভাইয়া এই হোয়াট এ শো এই নামকরণের কারণ, এই নামকরণ করার পেছনের গল্প এবং এই হোয়াট এ শো কেন করা হয়েছিল অথবা এর পেছনের গল্পটা কি, কি মোটিভ কাজ করছিল ভাই, যদি আমার সাথে একটু শেয়ার করতেন। শিওর থিং। আমি ওয়াটার শো করার আগে আরো দুটো শো করি। একটা নাম হচ্ছিল 10 মিনিট স্কুল শো, এবং 10 মিনিট স্কুল শোর পরে আই ডিড অ্যানাদার শো কল হ্যাশট্যাগ। সো আমি সবসময় ফলো করতাম হচ্ছে ইউএস লেট নাইট শোজ লাইক এলেন ডিজেনারেস, জিমি কিমেল, জিমি ফ্যালন, এই ধরনের মানুষদেরকে। এবং ওদের মানে যেটা হয় সেটা হচ্ছে যে প্রত্যেকটা লেট নাইট শো এর একটা ইউনিকনেস থাকে, খুব এন্টারটেইনিং কিছু ফ্যাক্টরস থাকে, এন্ড স্পেশালি যে জিনিস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট থাকে সেটা হচ্ছে দ্যার ইজ আ লাইভ অডিয়েন্স। এন্ড ওই লাইভ অডিয়েন্সটা হচ্ছে গিয়ে খুব লাইভ একটা ফিডব্যাক দেয় সবসময় গেস্টকে বা পারফর্মারকে, যে আসলে কেমন হচ্ছে পারফরমেন্সটা। মানুষ হাসলে বোঝা যায় যে থিংস আর ভেরি ফানি, মানুষ তালি দিলে বোঝা যায় যে ঠিক আছে থিংস আর গোয়িং ওয়েল, পিপল আর গেটিং এন্টারটেইন। সো 10 মিনিট স্কুল শো যখন শুরু করছিলাম তখন ইট ওয়াজ জাস্ট দ্য বিগিনিং, একদম স্মল একটা মানে প্রজেক্ট 10 মিনিট স্কুল থেকে আমি করতাম। কিন্তু আমার সবসময় ইচ্ছা ছিল যে এরকম অনেক বড় একটা স্টেজে একবার এরকম শো করা শুরু করতে হবে, যেখানে হচ্ছে গিয়ে অনেক মানুষ থাকবে সামনে, এন্ড যখন একটা গেস্ট ঢুকবে অনেক জোরে সোরে একটা মিউজিক বাজবে, এন্ড দেন সবাই খুব এক্সাইটেড একটা চিৎকার দিবে। যখন খুব ফানি একটা কথা বলা হবে তখন সবাই হাসবে, এবং ওই হাসির আওয়াজটা আমার পর্যন্ত আসবে, আমি বুঝতে পারবো যে থিংস আর গোয়িং ওয়েল, গোয়িং রাইট। সো এইরকম একটা বড় প্ল্যান এক্সিকিউট করতে আসলে অনেক বড় সড় একটা ফাইন্যান্সিয়াল ব্যাকআপ লাগে, অনেক বড় সড় একটা টিম লাগে, একা করা সম্ভব না। সো আমি 10 মিনিট স্কুল শো হ্যাশট্যাগ এই জিনিসগুলো করতে করতে ওই করার টাইমে হচ্ছে গিয়ে সোর্ট অফ ওই টিমটা পেয়ে যায় আস্তে আস্তে, যারা এরকম শোতে ইন্টারেস্টেড বা যারা আমার কাজে ইন্টারেস্টেড ছিল বা হু ওয়ান্টেড টু হেল্প মি আউট। So Water Show was not really just made by me. It was done by me and Lamia Tasnim. We were the two co-founders. So আমরা দুজন মিলে এরকম চিন্তা করছিলাম যে হ্যাঁ, we were sure যে আমাদের শোটা আসলে কি রকম হবে, মানে this is exactly what we wanted to do, যে guests থাকবে, খুব সুন্দর ডেকোরেটেড একটা স্টেজ থাকবে, there will be an audience, it's going to be very humorous, it's going to be very flashy, and সবাই যারা লাইভ দেখতে পাবে তাদের জন্য it's going to be a great experience. So ওই থেকে আমরা চিন্তা করছিলাম যে এখন শো এর নাম তো অনেক ভাবে দেওয়া যায়, বাট আমরা যেভাবে চিন্তা করতেছি এত ফ্ল্যাশিনেস, এত এক্সক্লেমেশন, এত হিউমার, এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করা এরকম একটা নাম দরকার। সো আমরা এরকম বসে বসে আইডিয়া চিন্তা করছিলাম যে
কি হতে পারে শোয়ের নাম, অনেক রকমের। এবং উই ওয়ার প্রিটি শিওর যে মানুষ হিসেবে আমরা দুজনে একটা জিনিস চিন্তা করছিলাম যে ইটস নট গোয়িং টু বি এনিথিং নর্মাল বা একদম নর্মাল একটা নামকরণ বা শো এর চিন্তা ভাবনা আমরা করবো না ডেফিনেটলি। আমরা খুবই উইয়ার্ড উইয়ার্ড জিনিসপত্র চিন্তা করছিলাম। সো এরকম করতে করতে মানে হঠাৎ করে মানে আমরা অনেকগুলো এরকম অপশন চিন্তা করলাম যে যেমন জাস্ট অ্যানাদার শো, মনে করলাম যে ঠিক আছে আমরা এটা নাম দিয়ে দিব জাস্ট অ্যানাদার শো, যে ঠিক আছে মানুষ মনে করবে যে এটা হচ্ছে মানে নামের মধ্যে যাতে একটা সার্কাজম থাকে বা একটা আয়রনি থাকে যে এভরি শো ইজ লাইক দি সেম ফরম্যাট। সো এটাও তুমি মনে করো যে একটা সেম আর একটা সেম ফরম্যাটের জিনিস, বাট অ্যাকচুয়ালি তুমি দেখতে গিয়ে প্যারা খাওয়া। তুমি করতে করতে হঠাৎ করে আমাদের মনে হলো যে আচ্ছা ঠিক আছে হাউ অ্যাবাউট ওয়াটার শো। সো তারপর হচ্ছে কি আমরা দেখলাম যে আরে এই জিনিসটার মধ্যে তো মজা আছে, মজাটা হচ্ছে কি এরকম যে একটা এক্সক্লেমেশন ফ্যাক্টর আছে, আমরা আগেই বলে দিতে চাচ্ছি ওয়াটার শো। সো এরকম একটা আলাদিন বা আলাদিন টাইপের ব্যাপার হয়েছে, মানে কেউ যদি মানে খুব মজা পায় তাহলে সে বলতে পারবে ও মাই গড ওয়াটার শো। আবার কেউ যদি খুব বিরক্ত হয় যে এটা কি র্যান্ডম, হোয়াট ইজ দিস শো, মানে এরকম কি করলো এটা, ওইটা এক্সপ্রেস করা যায়। সো র্যান্ডমলি এরকম চিন্তা ভাবনা করতে করতে ইট স্টাক উইথ আস। ইট ফেল্ট লাইক যে দ্যাটস লাইক দি রাইট ব্র্যান্ডিং বা টার্মিনোলজি that we want to get across and we stuck with this thing. But ultimately এইখানে আসলে ওই যে মানে এগেন আইবিএর মানে সবসময় যে আসলে কর্পোরেট চাকরি করার জন্য হইতে হবে এমন না। আই থিঙ্ক আইবিএ থেকে একটা বড় জিনিস যেটা আমার সবসময় ইম্পর্টেন্ট বা হিসাবে কাজে লাগছে হচ্ছে যে দি আন্ডারস্ট্যান্ডিং অফ মার্কেটিং অথবা ব্র্যান্ডিং। সো ব্র্যান্ডিং বা মার্কেটিং থেকে যদি আমি একটা জিনিস সবসময় ফলো করার চেষ্টা করি সেটা হচ্ছে যে নো ওয়ান লাইকস দ্য সেম থিং। এগেন এখন বাংলাদেশে যে ধরনের টক শো গুলো হয় ওটার নাম কি হয়, আমার আমি, তোমার তুমি, প্রিয়জনের মুখ, প্রিয় তোমার কথা, অথবা হচ্ছে তারকা কথন। সো আই এম লাইক মানে এগুলা তো খুবই কেমন জানি মানে শুনলেই মনে হয় যে একটু নিরামিষ টাইপের, আর মানে একই রকম মানে চিন্তা ভাবনা, একই রকম কথাবার্তা, মানে শুনলেই মনে হয় ঘুমায় যাই কথা শুনতে শুনতে, মানে আমার একটা রোমান্টিক কনভারসেশন হবে ওখানে। সো আই ওয়াজ লাইক যে এটা তো আমি চাই না, বা আমার শো এর ব্র্যান্ডিংটা এরকম হওয়া উচিত না। সো ওয়াটার শো স্টেটমেন্টটা বা লাস্টে যে এক্সক্লেমেশন মার্কটা বা যেভাবে আমরা লোগোটা পরে বানাই, ওইটা ইজ ইট ওয়াজ লাইক দি পারফেক্ট মানে ব্র্যান্ডিং দ্যাট উই ওয়ান্টেড টু ডু ফর দ্য শো। যেটা শুনে যাতে মানুষ একটু ধাক্কা খায় ফার্স্টে, যে এরা তো কি জানি বলতেছে এখানে, একটু দেখি জিনিসটা হোয়াট ইজ ইট অ্যাবাউট, বা লুক এন্ড ফিল এর মধ্যে যাতে ওই ফ্যাক্টরটা থাকে। সো দ্যাট ইজ বেসিক্যালি হাউ উই কেম আপ উইথ দ্য নেম। আর চিন্তা ভাবনার কথা তো আগেই বললাম যে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের টক শো অনেক আছে, বাট জাতের টক শো ওইভাবে আসলে নাই। সো বেশিরভাগ টক শো আসলে ইউএসএ তে বা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি গুলোতে যেভাবে করা হয় যে গেস্ট যখন আসবে গেস্টের নিজেরও একটু লাভ হবে, মানে অফকোর্স অডিয়েন্স তো এন্টারটেইন হবে, গেস্টও কিছুটা প্রমোট করতে পারবে যে ওর একটা সিনেমা আসতেছে বা ওর একটা গান আসতেছে। সো টক শোজ ওয়ার্ক লাইক দিস ইন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিজ, যে আসবে ওর কথা বলার মাধ্যমে বা ওকে নিয়ে যে গেমটা খেলা হচ্ছে সেই গেমটার মাধ্যমে আসলে আবার একটা জিনিসের প্রমোশনও সাটলি হয়ে যাবে। ইটস নট লাইক দর্শক মন্ডলী আপনারা অবশ্যই এই সিনেমাটি দেখবেন হলে গিয়ে কারণ এই সিনেমাটা উনি অ্যাক্টিং করছেন, না, দ্যাট ডাজন্ট ওয়ার্ক। বিকজ এটা যে উনি করছে অ্যাক্টিং বা এটা যে সিনেমা হলে আসছে তো আমি জানি, অন্য কিছু বল। সো অন্য কিছু বলার মধ্যে হচ্ছে কি আসলে ওইখানেই ম্যাজিকটা, যে হোস্ট হিসেবে যদি আমি শো মানে ওনার সিনেমার সম্পর্কে খুব ভালো মতো রিসার্চ করি, বা আমরা যদি একটা আইডিয়া বের করতে পারি যে এই গেম খেলানোর মাধ্যমে মানুষকে কিছুটা বোঝানো যাবে যে হোয়াট ইজ দ্য মুভি অ্যাবাউট, হোয়াট ইজ দ্য সং অ্যাবাউট, তাহলে আসলে যে গেস্ট হিসেবে আসবে তারও লাভ হবে, রাইট? সো দ্যাট ওয়াজ দ্য মেইন থিং, এন্ড দ্যাট ইজ এক্স্যাক্টলি হাউ মানে অনেক বড় বড় গেস্টরাও আসলে আমাদের শোতে মানে আসছেন বা হচ্ছে গিয়ে এখনো আসেন, থিঙ্কিং যে দ্যার ইজ সামথিং ফর মি ইন হিয়ার অ্যাজ ওয়েল। মানে অনেকে চিন্তা করে থাকে যে গেস্টদেরকে মনে হয় টাকা পয়সা ছাড়া আনা যায় না। আমি জীবনে কখনো কোনো গেস্টকে টাকা পয়সা দিয়ে আনিনি আমার শোতে। আমি সবসময় তাদেরকে দুইটা সাইড দেখানোর চেষ্টা করছি যে হাউ ইটস আ উইন উইন ফর বোথ এন্ড হাউ ইটস আ ডিফারেন্ট টক শো অল টুগেদার। সো ওয়ান্স ইউ আর সাকসেসফুল ইন স্টাবলিশিং দ্যাট ব্র্যান্ড, অথবা ওয়ান্স ইউ আর সাকসেসফুল ইন স্টাবলিশিং যে দিস ইজ সামথিং ডিফারেন্ট এন্ড দিস ইজ সামথিং দ্যাট ইজ গোইং টু বি ওয়ার্থ ইউর টাইম, তখন আসলে অটোমেটিক্যালি বাকি সবকিছু হয়ে যায়, কোয়ালিটেটিভ ব্যাপারগুলো, কোয়ান্টিটেটিভ ব্যাপারগুলো, অডিয়েন্সের রেসপন্স, গেস্টদের রেসপন্স চলে আসে আর কি। So those are more or less the thoughts behind the show. সো থ্যাঙ্কস ভাই এত সুন্দর করে বলার জন্য যে এক্স্যাক্টলি এই নামকরণের পিছনের গল্পটা কি ছিল। আসলে এই ব্যাপারটা যে ব্র্যান্ডিং এর ব্যাপারটা বা মার্কেটিং স্ট্র্যাটেজিটা, যে আমার একটা প্রোগ্রাম করতেছি, আমার প্রোগ্রামের নামটা শুনে হচ্ছে সবাই চিন্তা করবে যে আরে প্রোগ্রামের নামই হোয়াট এ শো, মানে এক্স্যাক্টলি তাহলে শোটার ভিতরে কোনো একটা কিছু আছে যেটা হচ্ছে আমার দেখা উচিত, যে কারণে আমার প্রোগ্রামটা। সো এত সুন্দর করে বলার জন্য থ্যাঙ্কস। আমিও ভাইয়া তোমার এই প্রোগ্রামটা অনেকবার দেখছি, লাইক হচ্ছে অনেকগুলো এপিসোড। কিছুদিন আগে তাহসান ভাইয়ের একটা ইয়ে দেখতেছিলাম যে রিদিতা আপু মনে হয় তাহসান ভাইয়াকে নাচাইছিল স্টেজে, নাচ প্র্যাকটিস করাইতেছিল। বাট তোমার গেমিং যে সেশন গুলো থাকে সেগুলা অনেকটা এক্সেপশনাল থাকে, মানে গদবাঁধা সব গেমিং সেশনের মতো থাকে না। লাইক শামীম ভাইয়া ম্যাঙ্গো স্কোয়াডে, তারপর প্রত্যয় হিরণ, তাদেরকে নিয়ে যে ওয়ার্ড গেমটা খেলা হয়েছিল, পেছনে কি লেখা আছে সেটা গেস করতে পারা, এই ব্যাপারটা মানে দ্যাট ওয়াজ সো মাচ ইন্টারেস্টিং ফর মি।
তো যাই হোক, এটা মানে এখন তোমার কাছে আমি যেটা জানতে চাইবো যে প্রথম দিকে তো হচ্ছে তুমি যদি অ্যাঙ্কর প্রফেশনে আসছো, অ্যাঙ্করিং এ, তো প্রথম দিকে অনেক রকমের ডিফিকাল্টিস ফেস করতে হয়, অত বড় কোনো প্রোগ্রামে যাওয়া হয় না বা শুরু থেকে নিজেই শুরু করতে হয়। তো তোমার কাছে যেটা, যে হোয়াট ওয়াজ ইউর বিগ শো দ্যাট ইউ বিলিভ দ্যাট চেঞ্জ ইউর লাইফ বা টার্ন ইউর লাইফ, যে প্রথম বড় কোন শোটা ছিল, ইনভাইটেশন আসছিল অ্যাঙ্করিং করার জন্য বা এরকম কিছু? আম, প্রথম কথা সেটা হচ্ছে যে ওই যে যেটা বললা তুমি, যে সবার লাইফে অনেক স্ট্রাগল থাকে বা হচ্ছে কি অনেক বড় একটা স্টোরি থাকে, মোটিভেশনাল, ইন্সপিরেশনাল। আমার কাছে মনে হয় যে এটা সবসময় নেসেসারি না। এন্ড এটা আসলে এভাবে চিন্তা করলে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে এরকম যে বাংলাদেশে বেশিরভাগ মানুষ, স্পেশালি আমাদের বয়সে বেশিরভাগ মানুষ সবসময় একটা কাজ এমন ভাবে করি যে উই হ্যাভ সামথিং টু প্রুভ টু সামওয়ান, যে আমাকে কিছু একটা প্রুফ করে দেখাইতে হবে যে দেখো আমি খুব ভালো হোস্টিং করতে পারি, অথবা বাংলাদেশের আমি সবচেয়ে ভালো হোস্ট হতে পারি একদিন, বা হচ্ছে কি আমার ক্লাব বাংলাদেশের অনেক ক্লাবের থেকে ভালো, বা ইউনিভার্সিটির মধ্যে আমাদের ক্লাবের একটা হ্যাডম আছে। সবসময় কেমন জানি আমরা কিছু প্রুফ করতে চাই মানুষের কাছে। তো যখনই আমরা কোনো কিছু প্রুফ করতে চাই তখনই আমার কাছে মনে হয় যে জিনিসপত্র খুব কঠিন হয়ে যায়। এন্ড তখন আসলে জিনিসটা মানে যেরকম থাকা উচিত, যতটা অনেস্ট অথেন্টিক থাকা উচিত, সেরকম থাকে না। সো আমার জন্য পার্টিকুলারলি ওরকম কোনো স্ট্রাগল কখনোই ছিল না, কারণ আমি এই জিনিসটা করতে চাইছি একান্তই নিজের জন্য, যে আমার এটা করতে ইচ্ছা করে, ভালো লাগে, ভাই আমি এটা করুন। এখন আমি যদি প্রুফ করার ব্যাপারটা চিন্তা করতাম, বা হচ্ছে কি আমি যদি খুব ইন্ডাস্ট্রিতে কি হচ্ছে মানুষকে চিন্তা চিন্তা করতাম, তাহলে হয়তো আমি এখানে আসতামই না। কনসিডারিং দ্য ফ্যাক্ট দ্যাট বাংলাদেশ অনেক জাজমেন্টাল একটা জায়গা, বাংলাদেশের অডিয়েন্স অনেক জাজমেন্টাল, বাংলাদেশের মানে সব ইনভেস্টর অনেক জাজমেন্টাল। কতগুলা জায়গায় দেখছো এরকম একটা মানুষকে ক্যামেরার সামনে, যে হচ্ছে গিয়ে লেটস সে দেখতে কিছুটা মানে ডার্ক কমপ্লেক্সনে, বা হচ্ছে গিয়ে যার চেহারা আসলে খুব একটা নায়কের মতো না, কতগুলো মেয়েকে আমাদের ক্যামেরার সামনে দেখা যায়, হোস্ট করতে দেখা যায়, যারা দেখতে আমাদের বাই কমন স্ট্যান্ডার্ডস অনেক সুন্দরী না। সো আলটিমেটলি তুমি যদি অনেক কিছু এভাবে চিন্তা করা শুরু করো যে আসলে কি কি জিনিসপত্র আসলে মেনে নিয়ে এখানে আসতে হবে, বা কি কি জিনিসপত্র করলে মানুষ আমাকে মেনে নিবে, তাইলে আসলে কোনো কিছুই আসলে কখনো মানে ঠিকভাবে করা যায় না আর কি। রাদার আমার কাছে যেটা মনে হয়েছে যে যখন আমাদের মধ্যে মানে এই মানে ফিলিংটা বা হচ্ছে কি ইন্টেনশনটা অনেক কেয়ারলেস একটা জায়গায় চলে যায়, যে ভাই আমার যা ইচ্ছা আমি মানে করবো, এটা দি অনলি রিকোয়ারমেন্ট ইজ আমি যেটা করতে চাচ্ছি, হোস্টিং বা স্ট্যান্ড আপ কমেডি ব্যাংকারিং যাই হোক, সেটা ভালো হইতে হবে। ইফ দ্য কন্টেন্ট ইজ গুড, তাহলে আমি যেরকম মানুষই হই না কেন, যেই স্টাইলই করি না কেন, যতটাই ইউনিক হই না কেন, মানুষ আমাকে মেনে নিবে তো নিবেই, আরো উল্টা দৌড়ায় দৌড়ায় আসবে আমার কন্টেন্ট দেখার জন্য। আই থিঙ্ক দ্যাট শুড বি দ্য স্পিরিট। মানে সো দ্যাট ইজ হোয়াট আই ট্রাই টু ডু ফ্রম দি বিগিনিং। আসলে যে আমি কখনো ভ্যালিডেশন বা ওরকম কোনো কিছুর জন্য ওয়েট করি নাই যে কেউ একজন এসে বলবে বাহ মামা তুমি তো এখন খুব জোস হোস্টিং শুরু করে দিচ্ছ, তো তখন আমার জীবনটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এরকম ছিল না ব্যাপারটা। আমার কাছে মনে হচ্ছিল যে আমার মোটামুটি অনেক ইচ্ছা আছে এটা করার, প্লাস আমি মোটামুটি পারি কথাবার্তা বলতে, সো আমি এটা করবো এন্ড আই উইল সেট আ ডিফারেন্স। সো আই ট্রাইড ডুইং দ্যাট, আই এম স্টিল এম ট্রাইং টু ডু দ্যাট। বাট যদি টার্নিং পয়েন্টের কথা বলতে হয়, তাহলে আসলে আমার কাছে মনে হয় যে 10 মিনিট স্কুল শোটাই ছিল একটা বড়সড় টার্নিং পয়েন্ট। কারণ তখনও পর্যন্ত আমি অনেকগুলো জায়গায় অ্যাঙ্কারিং করার জন্য, স্টেজে ওঠার জন্য ইনভিটেশন পাইতাম, বাট নিজের কোনো শো বলতে কিছু ছিল না, বা আই ওয়াজ নট শিওর যে নিজের একটা প্ল্যাটফর্ম বা শো কিভাবে ক্রিয়েট করা যায়। সো আমি যখন একটা প্ল্যান বানাই আয়মান ভাইয়ের কাছে পিচ করি যে ভাই এরকম একটা শো আমি 10 মিনিট স্কুলের সাথে করতে চাই, যেটা 10 মিনিট স্কুলেরও লাভ হবে, আমারও লাভ হবে, এন্ড কিছু একটা ডিফারেন্ট ক্রিয়েট করা যাবে। সো আয়মান ভাই আমাকে ওই অপরচুনিটিটা বা সুযোগটা দিয়েছিল। এন্ড ইটস নট লাইক যে জাস্ট বিকজ আমি চাইছি করতে এই জন্যই দিছিল, ইটস বিকজ হি অলসো স যে ওটার মধ্যে 10 মিনিট স্কুলের জন্য কিছু না কিছু ভ্যালু এডিশন আছে। সো ওইটা পাওয়ার কারণেই আসলে, বা ওই শোটা কন্টিনিউ করতে পারার কারণেই বা শুরু করতে পারার কারণেই আই সর্ট অফ ওয়াজ কনফিডেন্ট এনাফ যে এটা পসিবল করা, মানে নিজের থেকে একটা শো দাঁড় করানো, কোন রকমের কোনো টিভি চ্যানেলে না গিয়ে বা রেডিওতে না গিয়ে। ইটস ভেরি পসিবল টু ডু দিস, বিকজ অনেকের মধ্যেই এইরকম একটা ধারণা থাকে। অনেকে আমাকে বলে যে ভাই আমাকে একটা প্ল্যাটফর্ম দেন, বা আমাকে একটু ভাই মানে আমাকে একটু মিডিয়াতে একটা জায়গা করে দেন। I'm like, what is media and what is জায়গা? মানে who gave you the মানে let's say idea যে টিভিতে বা হচ্ছে গিয়ে রেডিওতে শো না করলে অবস্থা হওয়া যাবে না? There is something মানে as blissful as social media, যেখানে হচ্ছে you can always have your own channel, always have your own page, and if you're doing good, if your content is good, মানুষ আপনা আপনি চলে আসবে, টাকা খরচ করা লাগবে না। সো এটাই মানে শুরু থেকে আমার জন্য that was the spirit and the turning point. It was 10 minutes school show. সো থ্যাংক ইউ সো মাচ রাফসান ভাই আপনার জার্নিটা এত সুন্দরভাবে শেয়ার করবার জন্য। ভাইয়া যেভাবে বলছিল যে কোনো কিছু প্রুফ করতে গেলে ব্যাপারটা কমপ্লেক্স হয়ে যাবে আর কি। সো নিজের মধ্যে যদি বিলিফ থাকে যে আমি করতে পারবো, আমাদের যে স্কিলটা আছে, তো নিজের বিলিফটা এবং কনফিডেন্সটাকে কাজে লাগা যদি মুভ অন করা যায় তাহলে সাকসেস অবশ্যই আসবে। তো রাফসান ভাই সেই কথাই বলছিল। রাফসান ভাই অসংখ্য ধন্যবাদ। রাফসান ভাইয়ের কাছে জানতে চাবো যে আপনি আজকে যে রাফসান সাবাব,
সো এই রাফসান সাবাব হওয়ার পিছনের যে ডিফিকাল্টিস গুলো ছিল, লাইক হচ্ছে যে স্টার্টিংটা খুব বেশি ইজি ছিল না, অনেক কমপ্লেক্সিটি, অনেক প্রবলেম ফেস করতে হয়েছে। সো আজকের এই সবার একদম লেম লাইটে আসা রাফসান সাবাবের বেড়ে ওঠার গল্প বা পিছনের গল্পটাকে একটু শর্টলি যদি বলতেন ভাইয়া। আচ্ছা, আমার বাবা ব্যাংকে চাকরি করে। সো আমার বাবা ব্যাংকে চাকরি করার কারণে আসলে আমাদেরকে মানে ক্লাস 1 এর আগে আমরা অনেকগুলো এরকম ঢাকার বাইরে বিভিন্ন রকমের ডিস্ট্রিক্টে থাকতাম, মফস্বলে থাকতাম। যেমন আমার মনে আছে আমরা নরসিংদীতে ছিলাম, ঘোড়াশালে ছিলাম, সেরকম থাকতে থাকতে তারপর ক্লাস 1 এ আমি ফার্স্ট ঢাকায় আসি। সোর্ট অফ আমার মা জোর করে ঢাকায় নিয়ে আসে সবাইকে, যে না ওখানে না গেলে আসলে ছেলে মেয়ে স্মার্ট হবে না, বা ছেলে মেয়ে হচ্ছে গিয়ে সুশিক্ষিত হবে না, ভালো স্কুল পাওয়া যাবে না। তো তারপরে আসলে ঢাকায় এসে আমি ক্লাস 1 থেকে 7 পর্যন্ত গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে পড়ি। গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে আমি ছোটখাটো গড়নের মোটা গোলগাল একটা ছেলে ছিলাম, এবং ওখানে আসলে আমি প্রচুর ইনসিকিউর ছিলাম, লাইক মোস্ট অফ দি কিডস। কারণ সবকিছুতে আমি মোটামুটি মিডিওকার ছিলাম, কোনো কিছুতে খুব একটা ভালো ছিলাম না। সবসময় টার্গেট থাকতো হচ্ছে গিয়ে বাসার থেকে যে তুমি 1 থেকে 10-এর মধ্যে রোল 1 থেকে 10-এর মধ্যে আসতে হবে, তাহলে তুমি ভালো ছেলে। আর যদি পসিবল হয় তাহলে হচ্ছে গিয়ে হাতের লেখা ভালো থাকতে হবে, গানে বামে কবিতা আবৃত্তি টাইপের কম্পিটিশন করতে হবে, ওগুলোতে মানে পুরস্কার টুরস্কার পাইতে হবে, তাহলে তুমি ভালো ছেলে হবে আস্তে আস্তে। সো এগুলা ছিল হচ্ছে মোটামুটি কন্ডিশন। সো সো ক্লাস 5 পর্যন্ত আসলে আই ওয়াজ জাস্ট দ্য সেম কিড, গোয়িং টু স্কুল, কামিং ব্যাক ফ্রম মানে স্কুল, এন্ড গোয়িং থ্রু লাইফ, অথবা ডিলিং উইথ ইনসিকিউরিটিজ, অথবা ফিলিং লাইক মানে জাস্ট এনিওয়ান এলস। ক্লাস 5 এ ফার্স্ট এটা হয় যে আমার মা আমাকে বলে যে আয় তোকে আমি কবিতা আবৃত্তি শিখাই, আমি পারি, জিনিসটা ভালো পারি। সো মা শিখায় কবিতা আবৃত্তি, এবং 21শে ফেব্রুয়ারি একটা কবিতা আবৃত্তি কম্পিটিশন ছিল, যেখানে আমি স্টেজে উঠে যাই কবিতা আবৃত্তি শিখে। একটা কবিতা মুখস্থ করে বলতে হবে আর কি, এরকম কন্ডিশন ছিল। সো যেটা হয়েছে ওই দিন যে অন্য কেউ কবিতা মুখস্থ রাখতে পারে নাই, আই ওয়াজ দি অনলি কিড যে গিয়ে পুরো কবিতাটা বলে আসতে পারছে। সো নট লাইক যে আমি খুব ভালো আবৃত্তি করছিলাম, বাট জাস্ট বিকজ আমি পুরোটা মুখস্থ করে বলে আসতে পারছিলাম, আমাকে ফার্স্ট প্রাইজ দিয়ে দেয়। বাট দ্যাট ওয়াজ দ্য হিউজ কনফিডেন্স বুস্টার, যে ও মাই গড আমি প্রথমবার স্টেজে উঠলাম, আমি প্রথমবারই ফার্স্ট হয়ে গেছি। ইটস অলমোস্ট লাইক ইট ওয়াজ আনবিলিভেবল টু মাই ওন মম, যে কি ব্যাপার, তোর তো ফার্স্ট হওয়ার কথা না, এত তো ভালো তুই না। তো তারপরে it was like যে once that happened, it became a habit to get up on stage, to try and get prizes as much as possible, try and be more confident, to be more competitive. So এরকম করতে করতে এই যে যেটা বললাম যে কবিতা আবৃত্তি, ডিবেট, এসব জায়গা থেকে কিছুটা হইলেও কনফিডেন্স বা হচ্ছে গিয়ে স্টেজ ফ্রাইট এগুলা কাটায় ফেলা সম্ভব হয়। ক্যাডেট কলেজে যখন যাই, ক্যাডেট কলেজ ইজ আ প্লেস ফুল অফ অপরচুনিটিস, স্টেজ, পড়াশোনা, স্পোর্টস সবকিছুই থাকে। সো আমি খুব হোমসিক ছিলাম ক্লাস 7-8 দিকে, আমি কান্নাকাটি করতাম লুকায় লুকায়, যে কোথায় আসলাম এটা ভাই, মানে এত কষ্টের জীবন, কেউ কোনো কিছু পাত্তাই দেয় না। সো তখন হচ্ছে গিয়ে আমি মানে বিজি রাখার জন্য সবকিছু করা শুরু করলাম নিজেকে, যে ভাই যদি হোমসিকনেস ডিল করতে হয়, there is only one thing to do, that is be as busy as possible, যা আসবে সামনে সব করবো। সো পড়াশোনা, স্টেজ কম্পিটিশন সব করা শুরু করলাম। এত বেশিবার আসলে প্র্যাকটিস করা হতো বা এত বেশি কম্পিটিশন করা হতো যে একটা টাইমে গিয়ে আমি মানে মোটামুটি বেশ ভালো হয়ে যাই জিনিসটার মধ্যে। এন্ড দেখা যায় যে মানে আমি স্টেজে গিয়ে ভালো করলে হাউস পয়েন্ট পাইলে আমি হিরো হয়ে যাই ফ্রেন্ডদের মাঝখানে, তারপরে আমি মেডেল টেডেল সার্টিফিকেট পাই, এগুলো করতে তো ভালোই মজা লাগে। সো ক্যাডেট কলেজে এটা করতে করতে দেখা যায় যে ক্লাস 11-12 আস্তে আস্তে অনেকগুলো ইন্টারন্যাশনাল কম্পিটিশন করে ফেলা হয়, অনেক ইন্টার ক্যাডেট কলেজ কম্পিটিশন করা হয়, এবং গুলোতে বেশ ভালো রেকগনিশন পাই। ক্লাস 12 ওঠার পর কলেজ প্রিফেকশিপ দেওয়া হয়, ইটস লাইক দি হাইয়েস্ট অনার ফর আ ক্যাডেট, অথবা দি হাইয়েস্ট রেসপন্সিবিলিটি। সো ওগুলা মানে পাইতে পাইতে তখন আসলে ক্লাস 12 উঠতে উঠতে আমার আসলে নিজের মধ্যে স্টেজ ফ্রাইট বলে কিছু জীবনও ছিল না। মানে আমাকে যত হাজার মানুষের সামনে দাঁড় করায় দেওয়া হোক, আমি কথা বলতে পারবো, এবং কোন রকমের কোনো নার্ভাসনেস ছাড়া, কোন রকমের কোনো প্রিপারেশন ছাড়াই কথা বলতে পারবো, এরকম একটা স্টেজে পৌঁছাই যায়। সো এইটা আমাকে অনেক বেশি হেল্প করে, স্পেশালি এইটা বাংলা এবং ইংলিশ দুইটাতেই করতে পারাটা অনেক বড়সড় আকারে হেল্প করে। এবং তারপরে আসলে আইবিএ তে যাওয়ার ডিসিশনটা নেওয়া হয়। আইবিএ তে যে হচ্ছে গিয়ে যে তোমরা যেরকম করো বিভিন্ন ক্লাব থেকে বিজনেস কম্পিটিশনস করা, সো ওগুলো অনেক করা হয়, ডিবেট করা হয় ন্যাশনালি ইন্টারন্যাশনালি, অনেক কনফারেন্সে যাওয়া হয়। আই রিমেম্বার আই ভিজিটেড অলমোস্ট 16 কান্ট্রিজ while I was a student undergrad years. সো তখন জাস্ট এগুলো প্রত্যেকটাই করছি কম্পিটিশন কনফারেন্স করতে করতে, নিজের টাকা দিয়ে একটা টিকিটও কাটিনি। সো অল দিস এক্সপিরিয়েন্স, অল দিস এক্সপ্লোরেশনস, মানে এগুলো করতে করতে আসলে সেকেন্ড থার্ড ইয়ারে গিয়ে আই রিয়েলাইজড আই হ্যাভ সামথিং ফর স্পিচ, and I really enjoy being on stage, and I probably want to be a host someday because that's the closest profession related to speech. So let's see এটা থেকে কতদূর যাওয়া যায়। সো ওই টার্গেট থেকে আসলে ওই সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার থেকে এরকম শো করতে শুরু করা, বা হচ্ছে কি হোস্টিং এর জন্য বিভিন্ন ইভেন্টে যাওয়া, এন্ড ওটা করতে করতে মোটামুটি বাই দ্য টাইম আইবিএ শেষ হয়,
ততদিনে আই হ্যাড সাম সর্ট অফ অ্যান আইডেন্টিটি অ্যাজ আ হোস্ট, এবং আইবিএ থেকে বের হওয়ার পরে ওয়াটার শো দিয়ে আরেকটু বড় করে যে জায়গাটাকে ক্রিয়েট করা মানে যায় আর কি। সো থ্যাঙ্কস ভাইয়া এত সুন্দর করে বলার জন্য। আসলে ভাইয়া যেটা বলতে চাচ্ছিল যে ডিফিকাল্টিস ব্যাপারটা আসলে ডিফিকাল্টিস মনেই হবে না যদি হচ্ছে আমরা যে জিনিসটা করতে চাই বা যে জায়গায় পৌঁছাতে চাই, যে প্যাশনেট অ্যাবাউট আমরা যে ব্যাপারটাতে, সো এই ব্যাপারটা যদি আমরা একদম মন থেকে করি তাহলে হয়তো ডিফিকাল্টিস গুলো ইজিলি আমরা ওভারকাম করতে পারি ভাইয়া যেটা প্রবলেমটা কোন জায়গাটায়, সেটা হচ্ছে যে মন থেকে আমরা অনেক অনেক কিছু করতে চাই, কিন্তু কাজটা আমরা অনেক কম মানুষ করি। লেটস সে মন থেকে অনেক মানুষ আছে যে লিওনার্দো ডিক্যাপ্রিও হয়ে যেতে চায়, যে ও বলছেন। প্রতিদিন রাতে স্বপ্ন দেখে ও অস্কার পাবে, কিন্তু পরের দিন সকালবেলা উঠে যে কাজটা করা দরকার সেটা কেউ করে না। সো এভরিওয়ান প্রবাবলি সিজ যে হচ্ছে আমি শো হোস্ট করতেছি, শোতে অনেক মজা হইতেছে, শোতে অনেক গেস্ট আসতেছে, বা খুব মজা ফান টান, কিন্তু এইটা করার পিছনে যখন আমার রাত জেগে জেগে প্রিপারেশন নেওয়া লাগে, একটা জব মেনটেন করে আবার রাত 2টার সময় বসে বসে গেস্টকে নিয়ে রিসার্চ করা লাগে, বা স্ট্যান্ড আপ কমেডির জন্য যখন প্রতিদিন 2 ঘন্টা করে রুটিন ধরে ধরে লেখা লাগে, অনেক রিসার্চ করা লাগে, ওগুলো আসলে সামনে আসে না। সো আই থিঙ্ক বাংলাদেশে এটা অনেক বড় একটা প্রবলেম যে আমরা অনেক বেশি মানে ইন্সপিরেশন খুঁজি, মোটিভেশন খুঁজি, অনেক ইভেন্টে যাই, অনেক স্পিকারের কথা শুনি, অনেক স্বপ্ন দেখি, কিন্তু আলটিমেটলি when it comes to doing the own work for myself ওইটা কেউ করতে চায় না। So there is a very big difference between being a dreamer and being a dreamer plus doer. So এইটা খুব ইম্পর্টেন্ট যে আসলে মন থেকে চাওয়াটা, প্যাশন ট্যাশন সবকিছু ঠিক আছে ভাই, কিন্তু প্রতিদিন কিছু একটা করো ওইটাকে ফুলফিল করার জন্য, আদারওয়াইজ ওই তোমার ড্রিমই থেকে যাবে। বা তুমি সবসময় মোটিভেশন দেখবা, কোটস টোটস দেখবা, হচ্ছে গিয়ে অনেক আশা ভরসা তোমার মনে থাকবে, কিন্তু আগাবে না কোনো কিছু। সো এই জিনিসটা আমি অনেক মানে টাফ এন্ড রাফ ভাবে নিজের সাথে করার চেষ্টা করি, যে একটা অ্যাকাউন্টেবিলিটি রাখা, যে আমি যদি 2 মাস একটা কিছুর পিছনে স্পেন্ড করি, তাহলে 2 মাসে আমার প্রোগ্রেসটা কতটুকু হইলো। ইফ আই লুক ব্যাক এট লাস্ট 4 ইয়ার্সে আমি যেখানে ছিলাম অনেকদিন আগে, সেখান থেকে আদৌ আমার কোনো চেঞ্জ হয়েছে নাকি হয় নাই। যদি কোনো চেঞ্জ হয় তাহলে বুঝতে হবে যে আমি কাজ করতেছি, আর যদি কোনো চেঞ্জ না হয় তাহলে শুধু ইন্সপায়ার্ড হয়ে আর অনেক বড় বড় স্বপ্ন দেখে লাভ নাই। বিকজ at the end of the day, if you don't have a plan, if you're not working towards achieving your dreams, তাহলে আসলে there is no point. তো মানে ব্যাপারটা হচ্ছে আমরা যে ব্যাপারে ড্রিম, তো সেই ব্যাপারটা হচ্ছে সে কাজ করতেছি, এবং মাঝে মাঝে বা উইকলি বা মান্থলি বা ইয়ারলি আমরা ইভালুয়েট করা যে এক্স্যাক্টলি আমার কাজটা প্রোগ্রেস হচ্ছে কিনা, এই ব্যাপারটা খেয়াল করতে পারা। তো আরেকটা Right. কথা হচ্ছে যেটা ভাই হচ্ছে তোমার প্রতিযোগিতার কথা, যে কবিতা আবৃত্তি প্রতিযোগিতার কথা বলা, এই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং ছিল যে এক্স্যাক্টলি তুমি একমাত্র ব্যক্তি ছিলে যে মুখস্থ করে রাখতে পারছো, দ্যাটস ওয়াই তুমি হচ্ছে গেইনার ছিল। তো এটা বলার পরে হচ্ছে ভাই আমি আমার একটা পার্সোনাল গল্প, মানে আমার ছোটবেলায় একটা গল্প মনে পড়ছে। আমার ভাইয়া একবার হচ্ছে একটা কম্পিটিশন হচ্ছিল, স্লো রেস আর কি, সাইকেল চালায় কে সবচেয়ে পরে যাইতে পারে। তো আমার ভাইয়া হচ্ছে স্লো চালাইতে পারতেছিল না, সে হচ্ছে জোরে জোরে চালাইয়ে চলে যেতেছিল। তো যে আগে চলে যাবে সে হচ্ছে ডিসকোয়ালিফাইড। তো আমার ভাইয়া যেই হচ্ছে ডিসকোয়ালিফাইড হয়ে যাবে, সেই মুহূর্তে পেছনে যারা আদার্স কম্পিটিটর ছিল তারা সবাই পড়ে সবাই গেছে। পড়ে গেছে। মানে হ্যাঁ, সবাই পড়ে গেছে, দ্যাটস ওয়াই ভাইয়া হচ্ছে উইনার ছিল। তো কাইন্ডা সিমিলার ছিল ব্যাপারটা। তো যাই হোক, থ্যাঙ্কস ভাইয়া আমাদেরকে এইটা বলার জন্য। আর এখন যেটা তোমার কাছে আমার কোশ্চেন, সেটা হচ্ছে তুমি এই মাত্র মেনশন করলা তুমি একটা ফুল টাইম জব করতেছো এখন। তো একটা ফুল টাইম জব করার পাশাপাশি একই সাথে কন্টেন্ট ক্রিয়েট করা বা একটা শো এর হোস্ট হিসেবে কাজ করা, লাইক মাঝে মাঝে এরকম সিচুয়েশন হতেই পারে যে তোমার আগামীকালকে একটা শো আছে যেটাতে তুমি হোস্ট করবা, আবার ঠিক তোমার হচ্ছে অফিসের একটা কাজ আছে, ভালো ইম্পর্টেন্ট কাজ। তো এই ক্ষেত্রে তোমার কি প্যারা হয় না, মানে কষ্ট হয় না, কিভাবে তুমি এই সিচুয়েশন গুলো ফেস করতে? এই কোয়েশ্চেন আমাকে চাকরিতে নেওয়ার সময় আমার ইন্টারভিউয়ারও জিজ্ঞেস করছিল যে ধরো তোমার যদি এরকম একটা সিচুয়েশন আছে তখন তুমি কি করবা, তোমার চাকরি বাদ নাকি তোমার শো বাদ, কোনটা? সি আলটিমেটলি দেয়ার আর টু ইম্পর্টেন্ট থিংস হিয়ার। ওয়ান ইজ আমি যখন মানে যেই ধরনের ডিসিশন নিচ্ছি ওই ডিসিশনটা একটু ক্যালকুলেট করে নেওয়া উচিত। সো ওই যে আইবিএ থেকে বের হওয়ার পর আমি মোটামুটি যা কিছু করছিলাম, দৌড়াদৌড়ি, এই সমস্ত বিজনেস কম্পিটিশন মুক্ত, সো ওগুলোর কারণে হয়তোবা তথাকথিত যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আছে ওগুলো তো চাকরি করা যাইতো, যেমন লেটস সে ইউনিলিভার বা হচ্ছে কি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, ওগুলাতে হয়তো বা চাইলে আমি মানে মানে কষ্ট করে চাকরি টাকরি নিতে পারতাম। কিন্তু আলটিমেটলি আমার জন্য ক্যালকুলেশনটা ছিল সিম্পল, যে আমি যদি এরকম ওই টপ চাকরিটা খোঁজার চেষ্টা করি বা ওইখানেই যাওয়ার চেষ্টা করি যেখানে হয়তো বা আমাকে প্রথম 2 বছরের জন্য ঢাকার বাইরে পাঠিয়ে দেওয়া হইলো, বা যেখানে আসলে টাকা অনেক বেশি পাওয়া যায় কিন্তু এট দ্য সেম টাইম কাজটা হয়তো অনেক বেশি, সো এখানে গেলে আমার কন্টেন্ট ক্রিয়েশন বা শো টো এর 12টা বাজবে বা 13টা বাজবে, গাছে উঠবে। সো এইটা না করে যদি আরেকটু ব্যালেন্সড কোন একটা জায়গায় যাওয়া যায়, লেটস সে আমি সবসময় চিন্তা করতাম যে হোয়াট কুড বি দ্যাট প্লেস যেখানে আসলে কাজটা একটু ক্রিয়েটিভ থাকবে, প্লাস টাইমের দিক থেকে কিছুটা ফ্লেক্সিবিলিটি দেওয়া হবে, প্লাস ওভারঅল মানুষ বুঝবে যে মানে দুইটা সিচুয়েশন মানুষ কন্ট্রোল করেও আসলে ভালো এমপ্লয়ি এবং ভালো ইন্ডিভিজুয়াল কন্টেন্ট ক্রিয়েটর হওয়া সম্ভব।
তো সবসময় আসলে এরকম চিন্তা ভাবনা করতে করতে দেখলাম যে ইন্টারসেকশন পয়েন্টে একটা রকম কোম্পানি পড়তো, সেটা হচ্ছে ক্রিয়েটিভ এজেন্সিস, বা যেটাকে আমরা অনেকে অ্যাডভার্টাইজমেন্ট এজেন্সি হিসেবে জানি। সো এই দিক থেকে বাংলাদেশের টপ অ্যাডভার্টাইজিং এজেন্সি হচ্ছে গ্রে। গ্রে ইজ অলসো একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, লাইক 150 ব্রাঞ্চেস ইন 150 ডিফারেন্ট কান্ট্রিজ, বাট গ্রে ইজ অ্যাডভার্টাইজিং এজেন্সি যাদের কালচারটা ইজ ভেরি নাইস, ইজ ভেরি ক্রিয়েটিভ অ্যাজ আ প্লেস, এন্ড কাজটা সবসময় খুবই সুন্দর এবং ক্রিয়েটিভ। প্লাস তোমার একটা ব্লগ করেছিলে, সেই ব্লগটা হ্যাঁ, দেখেছিলাম। রাইট, আই হ্যাভ আ ব্লগ অ্যাবাউট মানে লাইফ এট গ্রে। সো প্লাস মানুষজন আসলে একটু চিলড আউট, মানে যেটা হয় যে সারাদিন টাই পরে থাকা বা স্যুট পরে থাকা মানুষজন একটু স্টিফ হয়, এবং তারা আসলে মেনে নিতে পারে না যে কেউ একজন তাড়াতাড়ি কাজ শেষ করে চলে যাবে, অথবা কেউ একজন রাত 2টা পর্যন্ত একদিন কাজ করবে কিন্তু পরের দিন আবার সময়ের জন্য অফ নিতে পারে। এটা আসলে সব জায়গায় স্যুট টাই পরা লোকজন স্পেশালি মেনে নিতে পারে না। সো গ্রে আসলে এমন একটা জায়গা যেখানে অনেক ওই যে ক্রিয়েটিভ ব্যাপারটা, মানে সবাই ক্রিয়েটিভ হওয়ার কারণে এই ধরনের জিনিসপত্র অনেক অ্যাপ্রিসিয়েটেড হয়। সো আই এম ভেরি লাকি যে আই ওয়ার্ক উইথ এ টিম, অথবা আই ওয়ার্ক উইথ গ্রুপ অফ পিপল যারা এই কাজটা অনেক অ্যাপ্রিসিয়েট করে, যারা যখন দেখে যে ঠিক আছে 23-24 বছর বয়সে একটা ছেলে সেরকম কাজটা নিয়ে যেমন প্যাশনেট আছে, আবার নিজেরও একটা আইডেন্টিটি আছে, দুইটাই করার চেষ্টা করতেছে। দে ট্রাই টু হেল্প মি আউট অ্যাজ মাচ অ্যাজ পসিবল। এবং ওইটার জন্য আসলে আমারও একটা রেসপন্সিবিলিটি থাকে, সেটা হচ্ছে ধরো একদিন আমি উইক ডেতে শো পড়ে গেল, সো আমি বললাম যে আমি বিকালবেলা বের হয়ে যাবো। এরকম মাঝে মধ্যে হয়, আমার স্ট্যান্ড আপ কমেডি শো থাকে ধানমন্ডিতে 5টার সময়, আর এদিকে অফিস থাকে তো মোটামুটি 7টা-8টা পর্যন্ত। তো আমাকে তখন যদি গুলশান থেকে ধানমন্ডি পৌঁছাতে হয়, আমাকে হয়তো 4টা-5টার দিকে বের হয়ে যেতে হবে, হুইচ ইজ ওয়ে অ্যাহেড অফ লাইক উইকেন্ডে যেদিন যখন টাইম শেষ হয় অফিসে। কিন্তু আমার বস আমাকে ওটা অ্যালাউ করে সবসময়, এখন পর্যন্ত একবারও হয় নাই যখন উনি বলছে যে না তুমি যাবা না। এইটার জন্য আসলে আমার নিজেরও একটা রেসপন্সিবিলিটি থাকে, সেটা হচ্ছে যে যদি আমি উইকডেতে একদিন আমার শো করার জন্য অ্যাডভান্টেজ নেই বা একটা অপরচুনিটি নেই, তাহলে আসলে যদি কখনো আমাকে উইকেন্ডে বা একটা শুক্রবারে বা শনিবারে বলা হয় যে একটা স্পেশাল কাজ আছে যেদিন হয়তো আমার কোনো শো নাই, সেদিন আই শুড বি okay with making that sacrifice. So I think it's all about creating that balance. একদিন যদি তুমি তোমার টিমমেটের জন্য স্পেশাল একটু কাজ করে দাও বা ওকে ব্যাকআপ দাও বা কভার দাও, ওই টিমমেটটা আরেকদিন তোমার জন্য দাঁড়ায় যাবে যে না ওর শো আছে, ওকে যাইতে দিতে হবে, আমি ওর কাজ কভার করবো। এন্ড দ্যাট হ্যাপেন্স টু মি এভরি টাইম, বিকজ দেখা যায় যে আমি কাউকে না কাউকে বলি যখন আমার শো থাকে, বা মানুষজন জানে মোটামুটি আমার আশেপাশে যারা কলিগস থাকে। সো যখন দেখা যায় যে অফিস থেকে বেরোতে দেরি হচ্ছে, আমার থেকে আমার কলিগরা বেশি টেনশনে থাকে যে এই তোর তো শো আছে, তো বেরোইতে হবে, বা তুমি চলে যাও, আমি এটা ম্যানেজ করে দিব, আমি করে দিব, মানে আমার থেকে বেশি ওনারা লাইক কনসার্ন থাকে। সো দ্যাট ইজ ওয়াই আই অ্যাবসলিউটলি লাভ মাই ওয়ার্ক প্লেস, এন্ড আই অলসো মানে লাভ দ্য ব্যালেন্স দ্যাট আই হ্যাভ। সো জীবনে আসলে সবকিছু পাইতে চাইলে সবকিছু আসলে সম্ভব না। যদি তোমার প্রায়োরিটি হয় যে আমার ওই 1 লাখ টাকা বেতনের চাকরিটা লাগবেই, চকচকা গাড়িটা লাগবেই, তাহলে আসলে ওইটা মেনটেন করে হয়তো বা এরকম একটা কন্টেন্ট ক্রিয়েশন ক্যারিয়ার নাও মেনটেন করা যাইতে পারে। সো আই ডু হ্যাভ আ ট্রেড অফ দ্য চয়েস দ্যাট আই মেড, বাট আই অলসো নো যে why it was the best possible balance to create for myself. থ্যাংক ইউ সো মাচ ভাই, যেহেতু সবকিছু চাইলে সবকিছু সম্ভব না, এক্স্যাক্টলি তাই। আর ভাইয়ার যেভাবে পুরো ব্যালেন্সের যে ব্যাপারটা আর কি, ভাইয়ার অফিস থেকে যথেষ্ট পরিমাণ কোঅপারেশন আসে, লাইক হচ্ছে বোথ সাইড থেকে একটা কোঅপারেটিভ অ্যাপ্রোচ থাকে, সো দ্যাট ভাইয়া ওই জিনিসটাকে খুব ব্যালেন্স করে একদম ইজি ওয়েতে অ্যাকশন প্ল্যান সেট করে ইজি ওয়েতে এক্সিকিউট করে। সো থ্যাংক ইউ সো মাচ আফসান ভাইয়া শেয়ার করবার জন্য আপনার এই এক্সপিরিয়েন্স। সো ভাইয়ের কাছে চলে আসি এখন যে ভাইয়া আপনি তো আইবিএ থেকে আপনার ঢাকা ভার্সিটি আইবিএ থেকে ক্যাম্পাস লাইফ শেষ করেছেন আর কি। সো বেসিক্যালি আপনার ক্যাম্পাস লাইফটা কেমন ছিল, এক্স্যাক্টলি কোন এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করার মতো যেখান থেকে আমরা লার্নিং পার্টটুকু পিক করতে পারি, এবং কি কি ডিফিকাল্টিস ফেস করেছেন এটা একটু শেয়ার করতেন। আর লাস্ট দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ইজ দ্যাট যে একজন ক্যাম্পাস লাইফ, একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট পূর্ণাঙ্গ ক্যাম্পাস লাইফে এক্স্যাক্টলি কোন জিনিসগুলো একদম ম্যান্ডেটরি হওয়াই দরকার বলে আপনি মনে করেন, যে এক্স্যাক্টলি এই জিনিসগুলো থাকলে একজন স্টুডেন্টের ক্যাম্পাস লাইফটা একদম পরিপূর্ণ হবে বলে আপনি মনে করছেন? রাইট। সো আমার জন্য যেটা ছিল পার্সোনালি, সেটা হচ্ছে যে যেহেতু আমি ক্যাডেট কলেজ থেকে এখানে আসছিলাম, মানে আইবিএতে আসছিলাম। সো ক্যাডেট কলেজ এমন একটা জায়গা যেখানে সকাল 5:30 থেকে তোমার দিনটা শুরু হয়, এবং রাতে হচ্ছে গিয়ে 11:30 বা 11:30টার দিকে গিয়ে তোমার দিন শেষ হয়। এবং পুরোটা টাইম তুমি হচ্ছে দৌড়ের উপর থাকো, এত বেশি অ্যাক্টিভিটির উপরে থাকো। সকালবেলা 2 মাইল দৌড়ানো, তারপর হচ্ছে আরো পিটি প্যারেড থেকে শুরু করে গেমস টেমস সবকিছু মিলায় ইটস এ ভেরি হাইপার অ্যাক্টিভ লাইফ। সো ওখান থেকে যখন আমি আইবিএতে আসি, আমার কাছে আসলে কোনো কিছু মনে হচ্ছিল না, মানে অ্যাটলিস্ট ইন টার্মস অফ ক্রিয়েটিং দ্যাট ব্যালেন্স। মানে ইউনিভার্সিটিতে সবাই কমপ্লেইন করে না যে ভাই কতগুলো প্রেজেন্টেশন দিব, এত প্রেজেন্টেশন, এত পড়াশোনা করে আবার এইসব মানে কম্পিটিশন কেমনে করবো। সো সবকিছু মিলায় দেখা যাচ্ছিল যে কি বলে
মানে যেই জিনিসগুলোতে মানুষ করতে ভয় পাচ্ছিল, যে পড়াশোনা করে আবার বিজনেস কম্পিটিশন করবো বা ডিবেট করবো বা হয়তো অনেক কিছু করবো, সেগুলো আমার কাছে কিছুই মনে হচ্ছিল না। আমার কাছে মনে হচ্ছিল যে এইগুলোর থেকে কত বেশি কাজ তো আমি ক্যারেক্ট করে আসছি। সো ফার্স্ট ইয়ার থেকে আই ওয়াজ হাইপার অ্যাক্টিভ ইন টার্মস অফ এক্সপ্লোরিং ডিফারেন্ট অপশনস। দেখলাম যে একটা ডিবেট ক্লাব আছে, ওটাতে গিয়ে ভর্তি হয়ে গেছি। দেখলাম যে মানুষ বিজনেস কম্পিটিশন করে, ওইটাও করা শুরু করছি। দেখলাম যে বাস্কেটবল টিম আছে, বাস্কেটবল খেলা শুরু করছি বিকজ ক্যারেক্টর পড়তাম। ফুটবল টিম আছে, ফুটবল খেলছি। ক্রিকেট টিম আছে, ক্রিকেট খেলছি। পড়াশোনা করতে হবে, করছি। সো এমন কিছু নাই যেটা বাদ দিনে। এবং দেখা যেত যে এটার জন্য আমাকে খুব প্যারা খাইতে হইতো, যে একই উইকেন্ডে একটা ফুটবলের প্র্যাকটিস ম্যাচ পড়ে গেছে, আবার একটা ডিবেট টুর্নামেন্ট পড়ে গেছে, এবং দেখা যেত যে একটা না একটা বাদ দিতে হইতো, এবং ওই ক্লাবটা আমার উপরে খুব রাগ হইতো। বাট ফার্স্ট ইয়ার থেকে আই ওয়াজ সোর্ট অফ অ্যাপ্রিসিয়েটেড অ্যাজ সামওয়ান যে হচ্ছে সবকিছু মোটামুটি অনেক ভালো পারে। আই এম নট ব্র্যাগিং, বাট দেন अगेन দ্যাট ওয়াজ সোর্ট অফ লাইক দি আইডেন্টিটি দ্যাট আই গট ফর মাইসেলফ। এন্ড আমার কাছে মনে হয় যে এইটা এমন না যে সবকিছু করে সবকিছু ভালো পারতে হবে, কিন্তু ইউনিভার্সিটি লাইফের 4 বছর, দি only thing that everyone should do is explore as many things as possible, because ultimately আমরা লাইফের জন্য অনেক বড় বড় ডিসিশন নিতে চাই। চাকরি বাকরি কি করবো সেটা ঠিক করতে চাই, হোস্টিং করবো নাকি গান গাবো সেটা ঠিক করতে চাই। বাট দেন अगेन তুমি যদি 10টা অপশন এক্সপ্লোরই না করো, তাহলে তুমি আসলে কিভাবে জানবা যে 10টার মধ্যে কোনটা বেস্ট অপশন ছিল? একটা অপশন পিক করছো বা দুইটা অপশন পিক করছো, ওই দুইটা করে তুমি মনে করলা যে আমাকে দিয়ে হবে না, আমাকে দিয়ে হবে না, আই এম প্রবাবলি নট স্পেশাল এনাফ, অথবা আই এম প্রবাবলি মিডিওকার। কিন্তু তুমি তো বাকি একটা জিনিস ট্রাই করে দেখো নাই। সো আই থিঙ্ক ইউনিভার্সিটি ইজ দ্য পারফেক্ট টাইম, যেখানে হচ্ছে কি বিভিন্ন রকমের জিনিসপত্র সবসময় ট্রাই করতে থাকা যায়, এবং you can spend at least 6 months, 1 year on anything that you want to spend on. Could be debating, could be business competitions, could be marketing, could be finance based জিনিসপত্র, could be anything, could be sports, where you should definitely give yourself at least 6 months of time to explore any particular activity of a topic. So Eta, I think that was the most important message that I would want to share about university life. আমি এটাই করে আসছিলাম। It's just that থার্ড ফোর্থ ইয়ারের দিকে গিয়ে আমি একটু ফোকাস হয়ে গেছিলাম অন হোস্টিং। সো অনেক কিছু তখন ডানের মধ্যে কমাই দিচ্ছিলাম, বিকজ দেখলাম যে সেকেন্ড ইয়ার পর্যন্ত আমি সবকিছু করতেছি। সো সেকেন্ড ইয়ারে গিয়ে আই ওয়ান্স মেট দিস অস্ট্রেলিয়ান মেন্টর, যে আমাকে স্টার্ট আপ নিয়ে শেখাচ্ছিল। সো ও ফার্স্ট আমাকে জিজ্ঞেস করছিল একদিন যে তুমি কি কি করো বলো। সো তখন আমি এরকম একটা লিস্ট বলছি ওকে, 10-12টা অ্যাক্টিভিটি, যে ভাই আমি এটা করি এটা করি এটা করি, খুব ভাবসাব নিয়ে বুক টুক ফোলা, ইউনিভার্সিটি স্টুডেন্ট যেরকম হয় না যে আমি ওই ক্লাবের মেম্বার, আমি অমুক করি তমুক করি, এইসব এইসব। তো বলছি, বলার পরেও আমাদের খুব জাজমেন্টাল একটা লোক দিয়ে আমাকে জাস্ট একটা কথা বললো যে শোনো, যাদের লাইফে 3টার বেশি প্রায়োরিটি আছে তাদের আসলে কোনো প্রায়োরিটি নেই। এন্ড আই ওয়াজ লাইক ও, এই মানুষটা আমাকে কি বললো। সো পরে আসলে আমাকে বুঝাইলো যে দেখো, আলটিমেটলি তুমি যদি 10টা কাজের পিছনে 10 বছর ট্রাই করো বা চেষ্টা করতে থাকো, তাহলে আসলে তুমি প্রত্যেকটা কাজের পিছনে 1 বছর করে দিচ্ছ। রাদার তুমি যদি একটা কাজের পিছনে আসলে 10 বছরের এফোর্ট এন্ড টাইম কনসেন্ট্রেট করো, আফটার ইউ আর শিওর যে দিস ইজ দ্যাট ওয়ান থিং ফর ইউ, তখন ইউ প্রবলি রিচ আ স্টেজ যেটা আসলে ওই জায়গাটা অন্য কেউ রিচ করতে পারে না। সো সি, আমি যদি এখন এরকম হইতাম যে ইউনিভার্সিটি থেকে বা ইউনিভার্সিটির পরের থেকে আমি এরকম চাকরি টাকরিও করতেছি, আবার আমি বলতে চাই যে আমি সঙ্গীত বিশেষজ্ঞ, আবার আমি হোস্টিং করি, আবার দেখা যাচ্ছে আমি গিয়ে বললাম আমি নাটক করবো, সো প্রবাবলি আজকে আমাকে হোস্ট হিসেবে মানুষ চিনতো না। বাট একদম ফোকাসড ওয়েতে 3 বছর বা 4 বছর হোস্টিং এর পিছনে টাইম দেওয়ার কারণে প্রবাবলি এট দ্য এজ অফ 24 আই হ্যাভ এন আইডেন্টিটি অ্যাজ আ হোস্ট, যে না এই মানুষটা হোস্ট হিসেবে। তুমি যখন আমাকে তোমাদের এই শোটাতে ডাকছো, ইউ রোড যে ঠিক আছে, ইজ আ হোস্ট, এন্ড আমরা হোস্টিং বা স্ট্যান্ড আপ কমেডির কাছ থেকে জানতে চাই। সো ওই ক্রিয়েটিং দ্যাট পার্টিকুলার ক্লিয়ার আইডেন্টিটি ফর ইয়োরসেলফ ইজ ভেরি ইম্পর্টেন্ট, বাট ইউ শুড ডু দ্যাট আফটার ইউ হ্যাভ এক্সপ্লোরড লট অফ অপশনস, লাইক আমি কি কি করতে পারি জীবনে এন্ড কোনটাতে আমি ভালো হতে পারি। দ্যাটস নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে যে জিনিসটা আমি করি নাই, যে জিনিসটা আমার অনেক রিগ্রেট আছে, সেটা হচ্ছে হার্ভার্ড অনেক লম্বা একটা স্টাডি করছিল একবার অন অ্যারাউন্ড 400-500 পিপল, তাদেরকে একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ট্র্যাক করছিল টু ফাইন্ড আউট যে মানুষের লাইফে সবচেয়ে বেশি কোন ফ্যাক্টরটা হ্যাপিনেসের জন্য রেসপন্সিবল, হুইচ মিনস ইজ দেয়ার এনিথিং যেটাকে আমরা ডিরেক্টলি কোরিলেট করতে পারি উইথ হ্যাপিনেস ইন লাইফ। এন্ড দি অ্যান্সার দ্যাট কেম আউট ওয়াজ প্রিটি সিম্পল। যার লাইফে যত বেশি মিনিংফুল হিউম্যান কানেকশনস থাকে, তার লাইফ তত বেশি হ্যাপি হয়। সো উইচ মিনস তোমার যদি 10 জন মানুষ থাকে যাদের সাথে তোমার কানেকশনটা মিনিংফুল খুবই ডিপ, তাহলে তোমার লাইফ যতটুকু ভালো হবে। তোমার যদি 100 জন মানুষ থাকে তাহলে তোমার লাইফ আরো 10 গুণ বেশি ভালো হবে in terms of meaningful connection, because ultimately meaningful connections, deep conversations, these are things which make us happy, these are things which actually make us feel alive. So
এই ইউনিভার্সিটি থাকতে আমি আসলে এত বেশি দৌড়াদৌড়ি করতে গিয়ে এই কাজটা খুব কম করছি। মানে আমার খুব বেশি ফ্রেন্ড কখনো ওইভাবে ছিল না, বা আমি খুব বেশি ফ্রেন্ডদের সাথে টাইম স্পেন্ড করতাম না। আমাকে সবাই সবসময় খুব কমপ্লেন করতো ব্যাচের ফ্রেন্ডরা যে তুই আমাদেরকে টাইম দাস না, বা তুই আমার সাথে ট্রিপে যাস না। দেখা যেত যে এদিকে সবাই ট্রিপে যাচ্ছে, ওইদিকে আমি কম্পিটিশন করার জন্য অন্য কোথাও যাচ্ছি। একবার লিটারালি এরকম একটা জিনিস হয়েছিল যে ব্যাচ ট্রিপে সবাই কক্সবাজার যাচ্ছে, তো কক্সবাজারের বাস তো কলাবাগান থেকে ছাড়ে, আমার বাসা কলাবাগান। সো ওই দিন রাতের বেলায় আই হ্যাভ আ ফ্লাইট টু সুইজারল্যান্ড। আমি একটা কনফারেন্সে চান্স পেয়ে বাংলাদেশ থেকে সিলেক্ট করে সুইজারল্যান্ড যাবো। সো আমি এখন গিয়ে বাসের ওখানে গিয়ে সবার সাথে দেখা করে বাসায় চলে এসে ব্যাগ ট্যাগ নিয়ে ঘুমো হয়ে গেছি। সো while it's sort of fulfilling in one sense, but on the other hand, I have also missed out on a lot of important emotions. I have also missed out on a lot of important, good times with friends. So এই জিনিসটাই particularly আসলে আরেকটা জিনিস যেটা খেয়াল রাখা উচিত ইউনিভার্সিটি লাইফে, so that you end up making a lot of good friendship, you end up having a lot of meaningful connections. যেটা আমি দেখতে পাচ্ছি যে একটা কোয়েশ্চেন আসছে যে মেন্টাল হেলথ ম্যানেজ করার জন্য কি করা যেতে পারে। So I think once you have a lot of good friends with whom you can share a lot of things with, it automatically keeps you healthy mentally as well. So yeah, those will be my two things to summarize. One, explore as many things as possible in university life, and number two, make deep meaningful human connections. থ্যাংক ইউ ভাইয়া। সো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করার। রাহাত আমি একটু কমেন্টস পড়ে আসি। রাহাত হ্যালো, হ্যাঁ রাহাত আমি একটু কমেন্টস পড়ে, অনেকগুলো কমেন্টস পড়ে গেছে। সো তপু বলছে যে রাফসান ভাইয়া গুড টু সি ইউ হেয়ার, থ্যাংক ইউ তপু। আশিক বলছে লাভ ইউ, লাভ ফর অল অফ ইউ। মির্জা শাকিল বলছে লাভ টু সি ইউ ভাইয়া। মির্জা শাকিল আবার বলছে ভাল লাগে আপনার হোয়াট এ শো, সিরিয়াসলি হোয়াট এ শো। সো থ্যাংক ইউ মির্জা। শুভ বলছে রাফসান ভাইয়াকে অনেকদিন পর দেখে ভালো লাগলো, নিজের ক্যাম্পাসে নিজের ক্লাবে এইভাবে দেখা হবে ভাবিনি। সো থ্যাংক ইউ সো মাচ শুভ। জাকির হোসেন লিখেছে Shubh was trying to prepare for IBA, I think, and I was his mentor in mentors. Right? So, that's really great. That's really great. জাকির হোসেন লিখেছে মিস ইউ ব্রো। রায়হান লিখেছে ক্যাম্পাসের ক্লাবের ইন্সপাইরেশন প্রিয় মানুষগুলোর সাথে রাফসান ভাই, থ্যাংক ইউ সো মাচ রায়হান। অভি লিখেছে ওয়ার্মিং। অভি একটা কোশ্চেন করেছে রাফসান ভাই, সেটা হচ্ছে গিয়ে যে মেন্টাল হেলথ ম্যানেজ করার জন্য কি করতেন উইথাউট এনি ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আর কি। সো আমরা হ্যাঁ অলরেডি আনসার করেছে। হ্যালো রাহা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ আমি শুনছি। আমার ভয়েস কি ক্লিয়ার আসছে? হ্যাঁ ওকে। সো রায়হান বলছে যে রাফসান ভাইয়ের কাছে একটা প্রশ্ন, যে কোনো কিছুর উদ্যোগ নিতে হলে সেটা হুট করে নেওয়াটা কি সম্ভব? মানে সাহস আর বিভিন্ন সমস্যা থাকলে সেটার কারণে উদ্যোগ নেওয়া যায় না, এই সময় কি করা উচিত? রাফসান ভাই ছোট্ট করে যদি আনসার দিতেন। আমার কাছে মনে হয় যে কোনো উদ্যোগ আসলে ইম্পালসিভ হওয়াই ভালো। তোমার আজকে মনে হলো যে তুমি কালকে এটা ট্রাই করতে চাও, তো কালকে ট্রাই করে ফেলো। বিকজ মানে পারফেকশন জিনিসটা ইজ আ ভেরি ব্যাড থিং। মানে ইফ ইউ স্টার্ট চেজিং পারফেকশন, যে আমি ওই স্যুটটা কিনে ওই টাইটা পরে আরো ভালো স্পিকার হয়ে তারপর স্টেজে উঠবো, তাহলে দেখা যাবে যে স্টেজে উঠাই হয় না। বিকজ হয়তো বা টেইলারের দোকান বন্ধ ছিল, নাহলে স্যুট কেনার টাকা জমাতে পারো নাই, নাহলে পাবলিক স্পিকিং অত ভালো হওয়া হয় নাই। তো করা হবেই না। এর থেকে বেটার হচ্ছে যে যা আছে সেগুলো নিয়ে কালকে উঠে যাও। ডুইং সামথিং ইজ বেটার দ্যান চেজিং পারফেকশন। থ্যাংকস ভাইয়া হচ্ছে আমাদেরকে এই আইডিয়া গুলো দেওয়ার জন্য। এবং আমি প্রত্যেকটা স্টুডেন্ট এবং যারা হচ্ছে অডিয়েন্স আমাদের দেখতেছে এই লাইভ শোটা, সবাইকে বলবো যে ভাইয়া যেভাবে করে বললো যে ভাইয়ার ইউনিভার্সিটি লাইফটা কিরকম ছিল এবং কোন ব্যাপারগুলোতে ভাইয়া ফোকাস করছে, সো উই শুড ডু দ্যাট, উই শুড ফলো হিম টু ইমপ্রুভ আওয়ার সেলফ, আওয়ার স্কিলস অ্যাজ ওয়েল। সো হচ্ছে আমার এখন যে প্রশ্নটা ভাইয়া, সেটা একটু কাইন্ড অফ ফানি হতে পারে। প্রথম কোয়েশ্চেনটা যে হচ্ছে তোমার ফেসবুক বায়োর ব্যাপারটা, মানে ওয়ান ডে আই উইল হোস্ট অস্কার, সো এই ব্যাপার যে অস্কার হোস্ট করার ড্রিমটা, সেটার এই ড্রিমটা দেখার কারণ কি, এটা একটা। আর সেকেন্ড হচ্ছে আমি যতটুকু জানি 2016-এ তুমি হচ্ছে নরওয়েতে ছিলে মেবি, নোবেল পিস প্রাইজ গিভিং সেরিমনি প্রোগ্রামটা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে ওখানে গেস্ট হিসেবে ছিলে। তো এত বড় একটা প্রোগ্রামে গেস্ট হিসেবে থাকার যে অভিজ্ঞতাটা বা যে ফিলিংসটা, সেটা যদি একটু শেয়ার করো। আচ্ছা, আগে নরওয়েটা বলি। সো ওই যে যেটা বলছিলাম আমি, যে এরকম আইবিতে পড়ার টাইম এরকম প্রচুর জায়গায় ঘোরাফেরা করা হয়েছে, বাট কখনো নিজে টাকা দিয়ে করা হয়নি। সবসময় এরকম বিভিন্ন কম্পিটিশন কনফারেন্স করে করে আমার টার্গেট থাকতো যে এরকম পুরো দুনিয়া ঘুরতে হবে। সো টেলিনর ইউথ ফোরাম নামে একটা কম্পিটিশন হয় গ্রামীণ ফোরাম, এবং ওখান থেকে হচ্ছে গিয়ে আমি বাংলাদেশ থেকে সিলেক্টেড হই উইথ ওয়ান আদার ফ্রেন্ড। সো ওদের
প্রাইসটাই হচ্ছে সর্ট অফ এরকম যে তুমি নরওয়েতে যাবা, নরওয়েতে গিয়ে একটা বড়সড় ট্রেনিং রিসিভ করবা, অলসো তোমাকে হচ্ছে গিয়ে একদম নোবেল পিস প্রাইজ সেরেমনিতে গেস্ট হিসেবে ওখানে থাকবা এবং দেখবা চোখের সামনে যত কিছু হয়, ওদের ওখানে একটা কনসার্ট হয়, কনসার্টে গেস্ট হিসেবে যাবা। সো আলটিমেটলি টেলিনর হচ্ছে মানে নরওয়ের ওয়ান অফ দ্য বিগেস্ট কর্পোরেশনস, এন্ড it's 70% owned by Norwegian government. So ওদের প্রচুর মানে ইনফ্লুয়েন্স এন্ড প্রচুর মানে পাওয়ার ইন নরওয়ে। সো এই পুরো এক্সপেরিয়েন্স আসলে শুরু হয় বাংলাদেশ থেকে, লেটস সে ইন টার্মস অফ লেটস সে এয়ারলাইন্স চুজিং, যে নরওয়েতে যাওয়ার জন্য তো অনেকগুলো এয়ারলাইন্স যায়, কিন্তু দে উইল মেক শিওর যে ইউ গো ইনটু দ্য বেস্ট পসিবল এয়ারলাইন্স। এয়ারপোর্ট থেকে বের হওয়ার সময় একটা একটা ক্যাব পাঠায় আমাদের জন্য। সো ক্যাব বলতে তো আমাদের চোখের সামনে আসে হলুদ ক্যাব বা তমা ট্যাক্সি ক্যাব বা হচ্ছে গিয়ে কালো ক্যাব। সো দ্যাট ওয়াজ বেসিক্যালি আ মার্সিডিজ বেঞ্জ ই ক্লাস মানে কার। সো এত পশ একটা গাড়ি হঠাৎ করে দেখে এসে আমার সামনে থামলো, একটা মানুষ নামলো যে স্যুটটাই পরে এমন ভাবে দেখে মনে হবে যে ওই মনে হয় নোবেল পিস প্রাইজ টাইজ পাবে। সো এসে মানে দেখাইলো একটা মানে কাগজের মধ্যে আমার আর আমার ফ্রেন্ডের নাম লেখা, তারপরে বললো যে স্যার প্লিজ কাম, আমরা এরকম নিয়ে যাবে আমাদেরকে। পরে গাড়িটাতে উঠলাম, উঠে তো আসলে দেখি যে গাড়িটা যাচ্ছে, কোনো আওয়াজ হচ্ছে না, মানে এত স্পিডে যাচ্ছে কিন্তু কোনো আওয়াজ নাই। আমি খালি দেখতেছি এই পাশে বসে যে ভাই এটা কিসে উঠছি, মানে এটা কি। হ্যাঁ, সো ওখান থেকে শুরু হয়েছে এক্সপিরিয়েন্সটা, এন্ড দেন দে কেপ্ট আস ইন আ ভেরি ফ্যান্সি হোটেল। ওইখানে আরো 13টা দেশ থেকে আরো এরকম 24 জন আসলো, যাদের সবার সাথে কথাবার্তা হচ্ছে, উই আর ফিলিং লাইক যে আমরা মনে হয় এরকম যে থাকে না অ্যাভেঞ্জার্স অ্যাসেম্বলস, আমাদের এরকম অ্যাভেঞ্জার্স টাইপের একটা ইয়া দিয়ে দেওয়া হয়েছে, যে সবাই সব জায়গায় খালি আমাদেরকে দেখতে আসতেছে, কথা বলতেছে, আমরা সব সেন্টারে। তারপর হচ্ছে প্রচুর পশ পশ জিনিসপত্র হচ্ছে। নরওয়েতে তো তখন অনেক ঠান্ডা থাকে, মানে ডিসেম্বর মাস হচ্ছে কি প্রায় -2, 3, 4 এরকম হচ্ছে নর্মাল টেম্পারেচার। সো আমি এরকম বাংলাদেশের এরকম একটা জ্যাকেট নিয়ে চলে গেছি। আমি যখন প্লেন থেকে নামবো আমাকে কেবিন ক্রু বলতেছে যে তোমার কি ব্যাগে কিছু আছে, হ্যান্ড ব্যাগে, যেটা তুমি পরবা প্লেন থেকে নামবে। বলছে না, এই যে দেখো আমার জ্যাকেট তো আছে। তুই তাহলে মরবি, তোর তোর কোনো ধারণা নাই সেখানে কি অবস্থা। সো ওরাই হচ্ছে কি আগে থেকে বলে দিছিল যে এরকম বিশাল বড় একটা খুব পশ একটা ওভারকোট টোট, তারপরে বুট টুট আর অনেক কিছু দিল। এন্ড মানে এমন কিছু বাদ রাখে নাই যেটা দিয়ে আসলে মানে তোমাকে স্পেশাল ফিল করানো যায়। এন্ড ফাইনালি অফকোর্স মানে ট্রেনিং ছাড়াও তো ওই পার্টিকুলার সেরেমনিটা নোবেল পিস প্রাইজ সেরেমনি, মানে প্রবাবলি সব মিলে 200-300 মানুষ আসলে এটা চোখের সামনে দেখতে পারে। একটা নরওয়ের সবচেয়ে বড় যে গ্র্যান্ড সিটি হলটা ওখানে হয়। সো ওইখানে যাওয়াটা এন্ড দেন মানে একটা গুজবাম্পস টাইপের ফিলিং, বিকজ মানে সো মেনি ওয়ার্ল্ড লিডার্স ওয়ার দেয়ার। তারপর হচ্ছে গিয়ে আমার সময় ওইবার হচ্ছে গিয়ে নোবেল পিস প্রাইজ পাইলে হচ্ছে গিয়ে হুয়ান ম্যানুয়েল স্যান্টোস। সো হুয়ান ম্যানুয়েল স্যান্টোস ইজ বেসিক্যালি দি কলম্বিয়ান প্রেসিডেন্ট, যে কলম্বিয়াতে 50 বছরের বেশি টাইম ধরে হওয়া একটা যুদ্ধ মানে সিভিল ওয়ার সে থামায় দেয় ওই বছর। এবং এটা ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট রিমার্কেবল থিংস টু হ্যাপেন ইন দ্য হিস্ট্রি অফ পিস ফর দ্য হোল ওয়ার্ল্ড। সো চোখের সামনে মানুষটাকে দেখা এন্ড দেন ওর স্পিচটা শোনা, এবং ওর স্পিচটা তো পাওয়ারফুল ছিল সেটাকে ফিল করতে পারা, প্লাস যেখানে যাচ্ছি আমাদের পিছনে পিছনে এরকম ক্যামেরা ঘুরতেছে, একটা সিকিউরিটি টিম ঘুরতেছে ওভারঅল, যারা সবসময় এরকম প্রোটেক্ট করার চেষ্টা করতেছে আমাদেরকে। তারপরে যে কনসার্টটা হয় একটা স্টেডিয়ামে। সো এই কনসার্টের নামই মানে স্টেডিয়ামটার নামই হচ্ছে টেলিনর এরিনা, মানে পুরোটা কিনেই রাখছে টেলিনর, এত পয়সা ওদের। সো কনসার্টটা হওয়ার আগে দোতলা বা তিনতলা টাইপের এরকম একটা জায়গায় একটা বিশাল পশ প্রাইভেট পার্টি, যেখানে হচ্ছে গিয়ে সব পশ লোকজন, ইনভেস্টার্স, পলিটিশিয়ানস আসতেছে। সো সবাই মানে ঢুকার পর হচ্ছে গিয়ে টেলিনর সিইও স্টেজে উঠলো, উঠেই বলে দিল যে দিস পার্টি ইজ অ্যাবাউট দিস 24 পিপল, যারা মানে ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা থেকে আসছে। সো টক টু দেম, মিট দেম। এন্ড সবাই এরকম আমাদেরকে খোঁজা শুরু করলো। তারপর হচ্ছে গিয়ে ওই পার্টিটা শেষ হলো, সাথে সাথে একটা দরজা খুললো, সাথে সাথে আমরা আমাদের স্টেডিয়ামে মানে আমাদের সিটে চলে গেলাম। মানে ইটস লাইক একটা সিক্রেট এন্ট্রান্স ফ্রম একটা পার্টি টু দ্য স্টেডিয়াম। এন্ড দেন কনসার্ট শুরু হলো। কনসার্টে ওই বছর শো স্টপার ছিল হচ্ছে স্টিং। সো স্টিং ইজ লাইক ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ব্যান্ডস। স্টিং ছাড়াও আর অনেকগুলো পারফর্মার ছিল, যেমন হলসি ছিল। সো ভেরি ভেরি গুড কনসার্ট। সো ওভারঅল মানে এইরকম এক্সপিরিয়েন্স পাওয়াটা খুব টাফ, মানে এতটা পশ এন্ড ইম্পর্টেন্ট এন্ড সিগনিফিকেন্ট একটা এক্সপিরিয়েন্স। সো ওইটাই মানে শেয়ার করার মতোই হইতে পারে না, মানে হ্যাঁ, আমি জীবনে কোটি টাকা একদিন হইতে পারে, কিন্তু কোটি টাকা দিয়ে এক্সপেরিয়েন্সটা কেনা যাবে না। বিকজ ইভেন ইফ ইউ হ্যাভ লাইক 1 কোটি টাকা, যদি গিয়ে বলো যে আমাকে এখন ঢুকতে দাও ওই অস্ট্রো সিটি হলে, ঢুকতে দিবে না। বিকজ ইটস নট অ্যাবাউট মানি, ইটস অ্যাবাউট মানে দ্যাট সিগনিফিকেন্স এন্ড ইম্পর্টেন্স দ্যাট ইউ গেট। প্লাস নরওয়ের মানুষজন এত বেশি মানে অন্যরকম, মানে ওরা খুবই পিস লাভিং। সো মানে দে ডু আ লট অফ থিংস রিগার্ডিং দ্যাট সেরেমনি। একটা টর্চ লাইট সেরেমনি হয়, যেখানে হচ্ছে গিয়ে একটা ছোট্ট একটা মশালের মতো সবাই নেয়, মানে একটা মোমবাতির মতো জিনিস, একটু বড়। সো ওটা নিয়ে সবাই হাঁটে আগের দিন রাতের বেলা। এন্ড আমার মনে আছে যে একজনের টর্চ এসে আমার
ওভারকোটের উপরে পরে একদম বুলেট পড়লে যেরকম ফুটা হয়েছে এরকম ফুটা হয়ে গেছিল একটা। সো আই হ্যাড আ ইউরো ট্রিপ প্ল্যান যে এটার পরে আমি আসলে কোথায় কোথায় যাবো। সো পরে দেখা গেছে যে আমি চিন্তা করছিলাম যে এই ফুটা ওভারকোট নিয়ে আমি কেমনে ঘুরে বেড়াবো। পরে আমার মনে আছে যে আমাদের একটা টেইলর শপে যাইতে বলছিলাম, এখানে গেলাম এবং ওখানে যে মানে হেড টেইলর ছিল অনেক বয়স্ক একজন লেটস সে আমার দাদি টাইপের একজন মানুষ হবে। তো সে আমার কাছ থেকে টাকাই নেয় নাই। সে বলছে যে দেখো আমি মানে বুঝতে পারছি তোমরা ইয়াং মানুষজন এবং ব্যাক প্যাকার টাইপের লোকজন, সো আমার এরকম নাতি টাতি আছে যারা এরকম টাকা পয়সা বেশি নাই, সো ইটস ওকে। এটার জন্য টাকা অ্যাকচুয়ালি দিতে গেলে তুমি গরিব হয়ে যাবে এখন, সো ডোন্ট ওয়ারি, তুমি এটা ঠিক করে দিচ্ছি। সো ঠিক করে দিল পুরোপুরি। So it was such a wonderful experience, and particularly I think getting to see 15, 16 countries as a student, as a very young student বা undergrad, ওই টাইমটা it sort of opened up the world in front of me. আমাদের অনেক সময় যেটা হয় যে আমরা চিন্তা করাটা খুব লিমিটেড করে ফেলি যে বাংলাদেশের মধ্যে বেস্ট হতে পারলেই হবে, কিন্তু যখন ওইরকম একটা অ্যাম্বিশন একবার মাথায় ঢুকে যায় যে why only বাংলাদেশ, মানে if you ever get that validation যে তুমি একটা ওয়ার্ল্ড স্টেজে বিভিন্ন দেশ থেকে আসা 20 জন মানুষের মধ্যে তুমি একজন হইতে পারো, তখন আসলে সোর্ট অফ হঠাৎ করে তোমার মাথাটা অনেক খুলে যায় বা চিন্তা ভাবনা বা মানে ভিশনটা অনেক লম্বা হয়ে যায়। সো আই থিঙ্ক দ্যাট প্লেড অ্যান ইম্পর্টেন্ট রোল ইন মাই লাইফ ইন টার্মস অফ ডিসাইডিং যে I want my journey to be something very long and not just limited to my country just because I was born in a certain country. I think ওইটার সাথে কানেক্টেড হচ্ছে কি আমার বায়োটা, যে আমি এখানে লিখে রাখছি যে one day I want to host the Oscars। সেটা আমি এই কারণে লিখে রাখছি যে প্রথমত যেই ধরনের মানুষজনকে আমি ইনফ্লুয়েন্সড, এলেন ডিজেনারেস, জিমি কিমেল, জিমি ফেলন, সবাই আসলে কি করে মানে লেট নাইট শো হোস্ট, বাট লেট নাইট শো হোস্টদের মধ্যে আসলে একটা বড়সড় অ্যাওয়ার্ড বা রেকগনিশন হচ্ছে যখন তোমাকে অস্কারের সেরেমনি হোস্ট করতে দেওয়া হয়। সো ইট ইনস্ট্যান্টলি মিনস ইউ আর দ্য বেস্ট হোস্ট রাইট নাও ইন হলিউড। It also means that you are the funniest person in the মানে whole hosting world. And সবারই 7-8 বছরের একটা স্ট্যান্ড আপ কমেডি ক্যারিয়ার থাকতে হয় before you can be a late night show host, before you can host the Oscars. So it's a great honor. So আমার জন্য লাইফ কখনো it's not ever about the final destination যে একদিন আমার একটা মার্সিডিজ বেঞ্জ গাড়ি থাকলে আমি খুশি হয়ে যাব বা জীবনে সাকসেসফুল হয়ে যাব। আই থিঙ্ক ইটস অলওয়েজ অ্যাবাউট দি জার্নি। সো আমি আমার ডেস্টিনেশনটাকে আসলে অনেক দূরে রাখতে চাইছি ইচ্ছা করে, যে সামথিং লাইক চেজিং দি অস্কার্স, which is to some extent practically impossible if you are born in a country like Bangladesh অথবা মানে it's the sort of realities that we have. কিন্তু যদি এটা আমার ডেস্টিনেশন হয় and if it's about the journey, তখন I should be able to enjoy each and every step in my journey. So আমার কাছে মনে হচ্ছে the journey began যখন ফার্স্ট টাইম আমি একটা স্টেজে উঠছিলাম to give any speech. So তারপর মেবি ওইখান থেকে হচ্ছে গিয়ে এই যে সব পুরস্কার পাওয়া স্কুল কলেজে, তারপরে স্টেপটা ওয়াজ প্রবাবলি 10 মিনিট স্কুল শো হোস্ট করতে শুরু করতে পারা, তারপরে স্টেপটা ওয়াজ প্রবাবলি ওয়াটার শোর মতো একটা বড় সড়ো শো নিজে বানাইতে পারা, এন্ড তারপরে প্রবাবলি দ্য স্টেপ ইজ লাইক having this identity as a host in Bangladesh অথবা getting invited in shows like the show you guys are hosting, যেখানে আমাকে হোস্টিং নিয়ে কথা বলতে ডাকা হয়েছে। So if you consider all these things as steps অথবা as a journey, then I am on a journey towards my final destination, where I don't really care about whether I reach that place or not, but I really care about if I'm enjoying every step. So প্রত্যেকটা স্টেপ যদি আমরা আমাদের জার্নিতে এনজয় করতে পারি, তখনই আসলে ইউ আর ট্রুলি লিভিং ইউর লাইফ। বাট তুমি যদি আসলে এভাবে চিন্তা করতে থাকো যে কবে আমি অস্কার হোস্ট করতে পারবো, তার আগ পর্যন্ত তো ভাই শান্তি নাই, তাহলে তো আসলে তুমি যদি কোনোদিন পারো তাহলে ওই একদিনই বেঁচে থাকবে, আদারওয়াইজ দ্য হোল জার্নি ওয়াজ আ টর্চার বা মিজারি। সো ওয়াই would I choose that? So এটাই, I'm just enjoying my journey towards that one probable big final destination. So thank you ভাই, হোপফুলি ইউ উইল গেট দ্য চান্স ওয়ান ডে ইনশাআল্লাহ। আমরা তখন হচ্ছে হয়তো বা সবচেয়ে প্রাউডেস্ট পার্সন হবো আমাদের দেশে, যে এত বড় একটা শোটা আমাদের দেশে কেউ হোস্ট করতেছে। তো ভাই আমি আরেকটু অ্যাড করতে চাই এটার সাথে, সেটা হচ্ছে তুমি যে কম্পিটিশন গুলোর কথা বলতেছিলা কাইন্ড অফ টেলিনরের বা বিভিন্ন যেগুলো তুমি হচ্ছে স্টুডেন্ট লাইফে করতা, এবং সেটার জন্য তুমি হচ্ছে প্রায় আউটকাম হিসেবে ফিডব্যাক হিসেবে প্রায় 16টা দেশে নিজে ফ্রি ঘুরতে পারছি। তো লাইক আমরা এখন স্টুডেন্ট বা আমাদের এখানে যারা আমাদের যে ক্লাবটা সেটাও কেরিয়ার বিজনেস ক্লাব, আমরা বিভিন্ন কম্পিটিশনে স্টুডেন্টরা হয়তো আমরা অর্গানাইজ করি বা স্টুডেন্টরা সেই বিভিন্ন প্রোগ্রামে পার্টিসিপেট করে। তো এই টাইপের কম্পিটিশন গুলাতে পার্টিসিপেট করার জন্য আমাদের নিজেদেরকে কোথায় ফোকাস করা উচিত বা কোন ধরনের কম্পিটিশন গুলাতে আমাদের পার্টিসিপেট করা উচিত, এই ব্যাপারে যদি একটু আইডিয়া বা আমাদের সাজেশন দিন। আমার কাছে মনে হয় শুরুটা ডেফিনেটলি হওয়া উচিত হচ্ছে গিয়ে বিভিন্ন ইউনিভার্সিটি ক্লাব গুলো অর্গানাইজ করা যেসব কম্পিটিশন থাকে, যেমন আইবিএর একটা কম্পিটিশন আছে যেটাকে বলা হয় ব্র্যান্ডউইথস, বিউপির অনেকগুলো কম্পিটিশন আছে, প্রত্যেকটা ইউনিভার্সিটি এরকম কম্পিটিশন থাকে। সো ইনিশিয়ালি এই ধরনের কম্পিটিশন গুলোতে প্র্যাকটিস করা উচিত।
বা একটা টিম ফর্ম করার চেষ্টা করা উচিত, বা নিজের প্রেজেন্টেশন বা আইডিয়েশন স্কিল বেটার করা উচিত। এছাড়া যেটা হয় যে গ্রামীণ ফোন বা রবি বা বাংলালিংক বা ইউনিলিভার সবাই কিন্তু আসলে নিজেদের একটা করে কম্পিটিশন অর্গানাইজ করে ফর স্টুডেন্টস, যেটার মাধ্যমে আসলে চাকরি পাওয়ার চান্সেসও বাড়ে, প্লাস এরকম বাইরের এক্সপেরিয়েন্সেস বা গ্লোবাল একটা কম্পিটিশনে পার্টিসিপেট করার চান্সেসও বাড়ে। সো ইউ ক্যান অলওয়েজ কিপ ইউর আইজ ওপেন ফর অপরচুনিটিস লাইক দিস। এরকম প্রচুর স্টুডেন্ট আচ্ছা। গ্রুপস আছে, প্রচুর। হ্যাঁ হ্যাঁ, রনি কিছু বলছেন? ভাই আমার, হ্যাঁ ভাই কোশ্চেন হচ্ছে যে লাইক হচ্ছে আমার হচ্ছে বিজনেস কেস কম্পিটিশন, আইডিয়া জেনারেশন কম্পিটিশন, হোয়াট এভার আইসে, সো ওই জিনিসগুলো মানে আমাকে টানে, লাইক হচ্ছে আমি ওই জিনিসগুলোর উপরে একটু অ্যাডিক্টেড আর কি। সো ইউনিভার্সিটিতে মোস্ট অফ কেসেস আমি আমার সার্কেল পাই না যে হচ্ছে যে আমাকে এই ব্যাপারে একটু কোঅপারেট করবে, অথবা সবাই একটা টিম ওয়ার্ক করে কোনো একটা কম্পিটিশনে গেলাম। সো এই ব্যাপারটা ভাইয়া আপনি কি ফেস করছিলেন, অথবা এই ব্যাপার কিভাবে একজন স্টুডেন্ট ওভারকাম করতে হবে, লাইক হচ্ছে একটা সার্কেল মেকের যে ব্যাপারটা, একটা সার্কেল ক্রিয়েশনের যে ব্যাপারটা থাকে বেসিক্যালি? You particularly need a circle. I think you just need a team. এখন আমার জন্য আমার ফার্স্ট স্টেবল বা ভালো টিম ফর্ম করতে প্রায় 1.5 বছর সময় লেগে যায়। মানে 1.5 বছর ইট ওয়াজ লাইক ট্রায়াল এন্ড এরর উইথ আ লট অফ পিপল উইথ ডিফারেন্ট টিমস, এবং ফাইনালি 1.5 বছর পরে গিয়ে আমি একটা স্টেবল টিম পাই যাদের সাথে আমি অনেকগুলো কম্পিটিশন জিতি। বিউপির অনেকগুলো কম্পিটিশন জিতি, বিউপির বাইরে কয়েকটা কম্পিটিশন জিতি, ঢাকা ইউনিভার্সিটির একটা জিতি। সো সো আমার কাছে মনে হয় যে of course it's difficult to find the perfect team, কিন্তু there is no such thing as the perfect team. It should always be about people যাদের সাথে টাইম স্পেন্ড করে তোমার ভালো লাগে। সো এটা কখনোই এরকম সম্ভব না যে চারটা জিনিসে এক্সপার্ট এন্ড ওইটাই মানে একটা টিম হয়ে যাবে, এরকম কখনো হয় না। রাদার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে লেটস সে চারটা ভালো ফ্রেন্ড, চারজনই আসলে চায় লাইফ এক্সনে কিছু একটা করতে বা বিজনেস কম্পিটিশন করে কিছু শিখতে। সো এরকম চারটা মানুষ এক জায়গায় হলে আসলে 2 বছর 3 বছর কাজ করলে অনেক কিছু শিখে ফেলা সম্ভব। So I don't think you need a circle of 10-20 people. I think you just need 2 or 3 more people যারা তোমার মতো চিন্তা করতেছে, যাদের মধ্যে ওই ইচ্ছাটা আছে যা একটু শিখি। সো আই থিঙ্ক ফার্স্ট ইয়ার থেকে এরকম একটা কম্বিনেশন পেয়ে গেলে বা শুরু করলে কাজ করা, তখন আসলে দ্য মোর কম্পিটিশনস ইউ পার্টিসিপেট ইন দ্য মোর ইউ লার্ন। এখন তো আসলে টুলস এর অভাব নেই, 10 মিনিট স্কুলে এরকম বিজনেস কম্পিটিশনের অনেক কোর্সেস হয়, প্রচুর মানুষজন এরকম অনেক জায়গায় অনলাইন ক্লাসেস নিচ্ছে, অনলাইন কোর্সেস করাচ্ছে। সো ইউ ক্যান অলওয়েজ লার্ন, মানে ঘরে বসে বসেই। এন্ড ইন্টারনেট আসলে এমন একটা জায়গা যেখানে শিখা যায় না এমন কিছু আমার কাছে মনে হয় দুনিয়ায় আছে। সো আমার জন্য জিনিসটা ছিল সিম্পল। ফার্স্ট ইয়ারে যখন আমি শুরু করি তখন আসলে আমি ছিলাম ওই 4th বা 5th মেম্বার একটা বিজনেস কম্পিটিশনের টিমে, যাকে চাইলে বাদ দিয়ে দেওয়া যায়। এবং এমনও হয়েছিল যে একদম প্রথম কম্পিটিশন যেটা আমি একটা টিমের সাথে করলাম ওটা জিতে গেলাম, সেকেন্ড যখন কম্পিটিশন করতে গেলাম ওরা আমাকে বাদ দিয়ে দেয়, না বলেই কিছু কম্পিটিশন আগের দিন বাদ দিয়ে দেয়, বিকজ দে ফাউন্ড আ বেটার টিমমেট। তখন আমার খুব কষ্ট লাগছিল, বাট কষ্ট লাগলেও আসলে there were two things that I could do. One was ধুর আমার সাথে কি করলো মানুষজন, ধুর দুনিয়াটাই খারাপ, মানুষজন সবাই হইতেছে কি এরকম আরামজাদা, করুমি না, এটা বলে I could just end my journey out there. আর the other option is যে ঠিক আছে আমাকে বাদ দিছে, but I can always be the মানে writer of my own story. So I will do something on my own. আমি দেখি যে আমার সাথে কম্পিটিশন করতে কারা ইন্টারেস্টেড। সো যেটা হয় যে ওই পার্টিকুলার টিম থেকে একটা টিমমেট বের হয়ে যায় যে আমি এই টিমে থাকতে চাই না, আমি ওর সাথে আলাদা টিম করবো। তারপরে হচ্ছে উই ফাউন্ড আউট 2 আদার টিমমেটস, এন্ড তারপরে আমরা আমাদের মতো করে কম্পিটিশন করা শুরু করি। সো আলটিমেটলি আই থিংক ইটস জাস্ট অ্যাবাউট ফাইন্ডিং আউট 2 or 3 more people from your university যারা তোমার মতো করে চিন্তা করতেছে, অত স্কিল না, বাট স্কিল হওয়ার দরকারও নাই। যেটা দরকার সেটা হচ্ছে যে সবাই মিলে একসাথে শিখার প্রসেসটা এনজয় করার একটা মেন্টালিটি দরকার। আর ওইটা একবার হয়ে গেলে তারপর জাস্ট কিপ ইউর আইজ ওপেন on these corporations, on these companies, these student groups অথবা ইউনিভার্সিটিজ। কম্পিটিশনের আওয়াজ সবসময় পাওয়াই যায়, এমন না যে এটা জানাটাই খুব কঠিন। জাস্ট বিকজ আমি ময়মনসিংহের একটা ইউনিভার্সিটিতে পড়ি আমি খোঁজই পাচ্ছি না, এরকম না। আর ময়মনসিংহ থেকে ঢাকায় গিয়ে কম্পিটিশন করা এটাও কঠিন না। সো আই থিংক কোনো কিছুই কঠিন না, ইটস জাস্ট অ্যাবাউট ডেফিনেটলি লেগে থাকা আর কি উইথ আ ফিউ আদার পিপল। থ্যাংক ইউ রাফসান ভাই। হ্যাঁ রাহাত, একটা কোশ্চেন দেখলাম মাত্র হচ্ছে নিশাত রঞ্জন বললো যে তোমার যতগুলো ডিসিশন ছিল লাইফে ভাই প্রত্যেকটা ডিসিশনে কি ফ্যামিলি সাপোর্টটা সময় পজিটিভ ছিল? নিশাত রঞ্জন কোশ্চেন করি। না, ফ্যামিলি সাপোর্ট সবসময় পজিটিভ ছিল না। স্পেশালি যেই দিন আমি ডিসাইড করেছিলাম যে আমি ক্যাডেট কলেজে পড়ে ডিফেন্সে না যে এরকম বাইরে সিভিল ওয়ার্ল্ডে আসবো, ততদিন ওইখানেই সাপোর্ট অর্ধেক কমে গেছিল। বাট লাইফ এন্ড ফ্যামিলি ওয়ার্কস ইন ইন্টারেস্টিং ওয়েজ। তো ইন্টারেস্টিং ওয়েজ ব্যাপারটা হচ্ছে এরকম যে বাবা মা এরকম র্যাডিক্যাল চয়েসেস কখনো সাপোর্ট করবে না, কিন্তু ওই র্যাডিক্যাল চয়েসটা নিয়ে যদি হঠাৎ করে একদিন পেপারে তোমার নাম আসে অথবা টিভিতে তোমাকে দেখা যায়, তাহলে তুমি একটা ক্রেস নিয়ে বাসায় আছো, ওই দিন আবার একটা ভাবিকে ফোন করে বলবে জানেন ভাবি আজকে তো পেপারে আমার ছেলের ছবি আছে। সো দিস ইজ হাউ ইট ওয়ার্কস উইথ ফ্যামিলি, উইথ পিপল। সো
সবসময় সাপোর্ট করবে না, বাট আই থিঙ্ক যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে সাপোর্ট না পেয়েও কতটুকু করা যায়, এবং ওই কতটুকু করতে পারলা ওইটার মধ্যে তুমি যদি আসলে প্রুফ করে দেখাইতে পারো তাদেরকে যে আই এম গুড এট দিস, আই এম গুড এট হোস্টিং, আই এম গুড এট ডিবেটিং, আই এম গুড এট মিউজিক, সি দিস ইজ দ্য প্রুফ। ওখানে 100 জন মানুষ ছিল, ওখানে আমাকে 100 জন মানুষের মধ্যে বলা হয়েছে হোস্ট করতে, অথবা পেপারে দেখো একটা আর্টিকেল আসছে আমাকে নিয়ে। সো তখন আস্তে আস্তে প্যারেন্টস সাপোর্ট আরো বেটার করা শুরু করবে, বাট দে উইল স্টার্ট রিকগনাইজিং যে ইউ হ্যাভ পোটেনশিয়াল। সো যুদ্ধ ঘোষণা করে লাভ নাই আসলে, ইটস অ্যাবাউট বিং স্ট্র্যাটেজিক, ইটস অ্যাবাউট ফাইন্ডিং আউট দ্য ব্যালেন্স অ্যান্ড প্রুভিং পিপল যে ইউ হ্যাভ পোটেনশিয়াল ইন দ্য পার্টিকুলার ডিফারেন্ট ফিল্ড আর কি। থ্যাংক ইউ সো মাচ ভাই। ভাই একটা পয়েন্ট আমি একটু এক্সপ্লেইন করতে, সেটা হচ্ছে ভাই বলছিল যে আমি কোশ্চেন করেছিলাম যে স্টুডেন্টরা অনেক সময় যে সার্কেলটা খুঁজে পায় না আর কি। সো বেসিক্যালি ভাই যেভাবে এক্সপ্লেইন করলো সেটা খুবই সুন্দর ছিল। লাইক হচ্ছে যে সার্কেল খুঁজে পায় না, দ্যাটস ফাইন, বাট মেন্টালিটি যদি সার্কেলের মধ্যে এমন কেউ আছে যে শিখতে চায়, যার লার্নিং মেন্টালিটি আছে আর কি, তো সেই একটা টিম মেড আপ করে বিভিন্ন কম্পিটিশনে পার্টিসিপেট করতে হবে, শিখতে হবে, জানতে হবে। সো আলটিমেটলি ভাই যেটা বলবো 1.5 বছর পরে ভাই একটা সুন্দর, একটা ইফেক্টিভ, একটা এনার্জিক একটা টিম পেয়েছে আর কি। সো আলটিমেটলি টিম মানে 1 মাস 2 মাসে বিল্ড আপ হবে না বেসিক্যালি, সেটার জন্য স্ট্রাগল করতে হবে, শিখতে হবে, জানতে হবে, বিভিন্ন কম্পিটিশনসে পার্টিসিপেট করতে হবে। সো থ্যাংক ইউ সো মাচ ভাই। আরেকটা পয়েন্ট আমার খুব ভালো লাগছে, হ্যাঁ ডেফিনেটলি ভাই, ভাই হচ্ছে ভাই হচ্ছে যে প্রথম কোন এক টিমে বাদ পড়ে গিয়েছিল আর কি। সো ভাইয়া দেন এগেইন ওখান থেকে বের হয়ে, মানে অ্যাকচুয়ালি আমাদের মধ্যে এই প্রবলেমটা হয় কি, লাইক আমি কোনো টিম থেকে বাদ পড়ে গেলাম, আমাকে বাদ দিয়ে দিল, আমি এই টিমে যাবো না, এরকম কিছু, এরকম টেন্ডেন্সি চলে আসে। বাট দ্য থিং ইজ দ্যাট যদি একটু মানে কুল এন্ড কাম চিন্তা করি, এক্স্যাক্টলি বাদ পড়ছি, ওকে ফাইন, ওখান থেকে বাদ পড়ছে, আমার প্রবলেম কি ছিল, আমার ফাইন্ডিংস গুলো কি ছিল, আমার ইমপ্রুভমেন্ট জায়গাগুলো কি ছিল, কেউ যদি এগুলো ফাইন্ড আউট করে এটা নিয়ে যদি ওয়ার্কআউট করে, দেন হচ্ছে এর চেয়ে বেটার ফিডব্যাক আই ডোন্ট থিঙ্ক যে পেতে পারবে আর কি। সো বাদ পর রিজেকশন হবা, একসেপ্ট হবা, বাট দ্য থিং ইজ দ্যাট মুভ অন করতে হবে আর কি। সো থ্যাংক ইউ সো মাচ রাফসান ভাই এত সুন্দর করে এক্সপ্লেন করবার জন্য। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ভাইয়ের কাছে ছোট্ট একটা কোশ্চেন ছিল। ভাইয়া আজকে এই অনুষ্ঠানে এসে আমাদের সাথে আপনার লাইফ এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর ছোট করে একটু শেয়ার করতেন যে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে যে এই কোয়ারেন্টাইন ডেইসে আমাদের অডিয়েন্সের প্রতি তারা কিভাবে হচ্ছে যে তাদের টাইমটা একদম পারফেক্টলি ইউটিলাইজ করবে, এন্ড লাস্ট ফিউ ওয়ার্ডস ফর আওয়ার অডিয়েন্স। আচ্ছা, প্রথমে স্পেসিফিকলি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে অনেক সময় অনেকে বলে যে আমরা পার্টিকুলার গাইডেন্স পাই না, বা এরকম কোনো কারোর কাছ থেকে মেন্টরশিপ পাই না ইন টার্মস অফ লার্নিং স্পিকিং অথবা হোস্টিং। সো ওই কথাটা আমি অনেকবার অনেকের কাছ থেকে শুনছি, এবং আমি এই জন্য যেই কাজটা করার চেষ্টা করছি ফর মাই অডিয়েন্স অথবা ফর এনিওয়ান হু ওয়ান্টস টু লার্ন, সেটা হচ্ছে I have created a group on Facebook. It's called Rafsan Shabab Official Network. So you can search and find it out. সো ওই গ্রুপে আমি যেটা করার চেষ্টা করি সেটা হচ্ছে যখন কেউ আসলে হোস্টিং বা কমেডি বা যে কোনো একটা কিছু নিয়ে কোনো কিছু জিজ্ঞেস করে বা পোস্ট করে, বা আমি এনকারেজ করি মানুষকে নিজের ভিডিও পোস্ট করতে, আমি ওইখানে সবসময় প্রত্যেকটা ভিডিওতে ফিডব্যাক দেওয়ার চেষ্টা করি যে this is something that you can improve on, অথবা this is someone you can follow, অথবা this is something to work on. So if any of you are very interested in hosting অথবা speech অথবা stand-up comedy, come join that group. I will try to help you as much as I can. আর এমনিতে in general কোয়ারেন্টাইন টাইমটাকে কিভাবে অ্যাপ্রোচ করা উচিত, আমার কাছে প্রথমত মনে হয় যে প্রোডাক্টিভ হওয়াটা প্রেশার হিসেবে কেউ না নিলে ভালো, যে আমাকে প্রোডাক্টিভ কিছু করতেই হবে, আমাকে কোয়ারেন্টাইনের মধ্যে একটা বেটার হিউম্যান বিং হয়ে যাইতেই হবে, জীবনে একটা কিছু গড়ায় ফেলতেই হবে, এরকম না। বাট যেটা করা বেটার সেটা হচ্ছে যে যত বেশি মানুষ আসলে কাজ ছাড়া বসে থাকে তত বেশি মানে দুশ্চিন্তা বেশি হয়, স্ট্রেসড আউট বেশি লাগে, তত বেশি নিউজ দেখে নিউজের সাথে আসলে নিজের দুশ্চিন্তা বাড়ায় ফেলার রেটটাও বেড়ে যায়। এর থেকে আসলে তুমি যেটাই পছন্দ করো সেটা যদি একটু রিল্যাক্স হইতে শিখা যায়, যে ঠিক আছে আমি 7 দিন টাইম নিয়ে 2টা কোর্স করার চেষ্টা করি, বা 1 মাস টাইম নিয়ে একটা কোর্স কমপ্লিট করার চেষ্টা করি, এবং 1 মাস পরেই গিয়ে যাতে একটু দেখো যে আদৌ কোনো কিছু চেঞ্জ হইলো কিনা, বা নতুন কোনো পরিবর্তন আসলো কিনা, তাহলে দেখো যে ভালো লাগবে নিজের কাছে, এবং ওই ভালো লাগাটা উইল হেল্প ইউ টু গেট থ্রু দিস টাফ এন্ড আনসার্টেন টাইম। আর দ্য লাস্ট থিং দ্যাট আই ওয়ান্ট টু শেয়ার ইজ দ্যাট আমি মোটামুটি মানে এখন যেহেতু ওই যে sort of একটা আইডেন্টিটি ক্রিয়েট হচ্ছে অ্যাজ আ হোস্ট অথবা সামওয়ান হু ইজ ইন ফ্রন্ট অফ ক্যামেরা, সেরকম মাঝে মধ্যে বেশ কিছু জায়গা থেকে ইনভিটেশনস পাই, বাট বিফোর অ্যাকসেপ্টিং অ্যান ইনভাইটেশন আই try to see যে whether I should go there or not, and গেলে আসলে কেন যাওয়া উচিত, না গেলে কেন না যাওয়া উচিত। সো আমার কাছে মনে হচ্ছে যে আমার এই কারণে এখানে আসা উচিত, সেটা হচ্ছে যে নাও ইজ এ টাইম যখন বাংলাদেশের এমন একটা জেনারেশন দরকার যারা আসলে খুব অনেস্ট, খুব র, খুব অথেন্টিক এবং খুব প্যাশনেট হবে অ্যাবাউট হোয়াট এভার দে ডু,
and they need to do it with a purpose. So just because ঢাকায় একটা ইউনিভার্সিটি আছে তার মানে ওরা খুব কুল, ওরা অনেক স্মার্ট, ওরা অনেক কিছু পারে, ওরা এই দুনিয়া সবকিছু পাবে, ওদের সাথে পারা যাবে না, ব্যাপারটা এমন না। সো ইভেন ইফ ইউ গাইজ মানে ফিল লাইক যে ইউ আর ডিসকানেক্টেড ফ্রম দি অ্যাকচুয়াল সিন ইন ঢাকা, অথবা হচ্ছে গিয়ে you are not privileged enough, you are not having enough opportunity, I don't think that's right. I think that's wrong. I think what you guys need to realize is you can always create a difference no matter wherever you are, no matter what are the facilities you have. And what is required is just to have this strong community. এবং ওই কমিউনিটিটা আসলে যে কোনো ভাবে সম্ভব। এই যে আজকের এই ক্লাবটার মাধ্যমে সম্ভব, একটা শোয়ের মাধ্যমে সম্ভব, জাস্ট 4-5টা ফ্রেন্ড মিলে সম্ভব। সো আই এম হিয়ার টু টেল ইউ গাইজ যে no matter whatever you choose as a profession, hosting হইতে হবে এমন কোনো কথা নাই, গান বাজনা হইতে হবে এমন কথা নাই, অথবা it could be just working for a company. But Bangladesh needs you to find out how you can add purpose to your work, how you can remove yourself from the equation and stand for what is right and what is wrong. দেশ হিসেবে অথবা জেনারেশন হিসেবে আমরা অনেক ভীতু, অনেক কিছুতে চুপ থাকি, অনেক কিছুতে অনেক নিউট্রাল থাকি, এবং আমাদের সামনে তো অনেক কিছু হয়ে যায়, আমরা কিছু বলতে পারি না, করতেও পারি না। বাট আমরা যদি আমাদের জাস্ট পাশের দেশ ইন্ডিয়ার দিকে তাকাই, ওখানে জিনিসটা অনেক ডিফারেন্ট। ওখানে ওরা সবসময় চিন্তা করে যে কোনো একটা ফিল্ডে ওয়ার্ল্ডের বেস্ট হওয়ার, ওখানে সবসময় চিন্তা করে একটা জিনিস ডিসাইড করার আগে বা করার আগে হোয়াট ইজ দ্য রাইট থিং টু ডু, এটা চিন্তা করার, এবং ওটার জন্য দরকার হলো সবাই মিলে একসাথে খুব বোল্ড একটা স্টেপ নেওয়ার। সো আই থিঙ্ক দিজ আর things that we all should try to do as the next generation of the upcoming people in Bangladesh, if we ever want to change the face of our nation. So it was a lovely experience to be here. It was a lovely experience to be able to talk to the president and also the general secretary and everyone who was watching. I hope to see you guys in different places. I hope to visit your campus someday. যখন দুনিয়াটা আবার নরমাল হয়ে যায়। Definitely, ভাই। And yeah, thank you so much. থ্যাংক ইউ ভাইয়া। আমি লাস্ট আর দুইটা কমেন্ট করতে চাই। সজীব আহমেদ লিখছে যে দ্য বেস্ট থিং অ্যাবাউট রাফসান ভাই হি ইজ ড্যাম স্পেসিফিক অ্যাবাউট হিজ থট। আর হচ্ছে ফুয়াদ শিবুল একটু বেস্ট অফ লাক রাফসান ভাই, গো হেড। সো দ্যাটস অল। তো থ্যাংক ইউ ভাইয়া। তো আমরা হচ্ছে এতক্ষণ প্রচুর কথা বললাম আপনার জীবনে, রাফসান ভাই জীবনের গল্পগুলো শোনার চেষ্টা করলাম। আমরা সবাইকে অনুরোধ করবো যারা মানে হু আর ওয়াচিং আস, তো বলবো যে এখান থেকে নতুন কিছু শিখে আমাদের কন্টেন্ট টাইমটাকে আরো সুন্দর করা। তো ভাইয়া অনেকক্ষণ কথাবার্তা বললাম, তো এখন হচ্ছে তেমন কিছু না, আপনি আপনার সাথে বিভিন্ন রকম গেমিং সেশন রাখেন, আমরা তো ওই টাইপের কিছু করতে পারবো না, বাট সো কল র্যাপিড ফায়ার একটা সেশন আছে, জাস্ট ইউ জাস্ট হ্যাভ টু অ্যান্সার অ্যাজ ফাস্ট অ্যাজ ইউ ক্যান, উইদাউট অফ কোর্স উইদাউট এনি কাইন্ড অফ ডিপ্লোমেসি। তো ভাইরাল একদম কন্ট্রোভার্সি হ্যাশট্যাগ কন্ট্রোভার্সি। সো ডিপ্লোম্যাটিক কিছু নাই, জাস্ট বলা। আমি ডিপ্লোম্যাটিক হওয়ার চেষ্টা করি না আসলে কখনো, সো লাভ নাই। So let's get it started. So favorite 3 singers? তিনজন ফেভারিট সিঙ্গার, রাইট। আচ্ছা, আই থিঙ্ক এক নম্বরে মাথায় আসছে হাবিবের নাম, হাবিব ওয়াহিদ। আই রিয়েলি লাইক হিম। বাকি দুজন আসলে বলা খুব টাফ বিকজ চেঞ্জ হতে থাকে। সো আই লাইক কোল্ডপ্লে আ লট, কোল্ডপ্লে গান অনেক শোনা হয়। 3 নাম্বারটা সরি বলিউডে বলতে গেলে হিন্দি, বলিউড হিন্দি অনেকে আসলে আই থিঙ্ক আই রিয়েলি লাইক শাফকাত আমানত আলী। শাফকাত আমানত আলী ইজ আ পাকিস্তানি সিঙ্গার, নট এক্স্যাক্টলি ফ্রম হলিউড। সো কোক স্টুডিও অনেক শোনা হয়। সো শাফকাত আমানত আলীকে অনেক ভালো লাগে। তারপর পাপনকে অনেক ভালো লাগে ফ্রম ইন্ডিয়া। সো আমার মিউজিকের টেস্ট অনেক ভ্যারিড। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন, তোমাকে যদি এই সিচুয়েশনে বলা হয় যে এই লকডাউন পরিস্থিতিতে তুমি এখন যার নাম বলবা তাকেই তোমার সামনে নিয়ে আসা হবে, তাহলে সেই ব্যক্তিটা কে? যার নাম বলবো তাকে আমার সামনে নিয়ে আসা হবে। শুনতে পাইছো? হ্যাঁ শুনতে পারছি। I think I would choose Ellen DeGeneres because Ellen DeGeneres is a person যে জীবনে এমন অনেক কিছু করে ফেলছে যেগুলো আমি করতে চাই। সো আমি আসলে চেষ্টা করবো ওর কাছ থেকে অনেক টিপস এন্ড সাজেশনস নিয়ে নিতে, আমি খাতির টাতির করে ফেলতে, যাতে ও আমাকে একদিন ওর শো হোস্ট করতে দেয়। সো ওয়েল, দ্য থার্ড ওয়ান ইজ দ্য আপনার 3টা উইশ ভাইয়া, যেটা হচ্ছে মরার আগে আপনি ডেফিনেটলি করতেই চান। 3টা উইশ মরার আগে অবশ্যই আপনি করতে হবে। Of course, one would be what I said about hosting the Oscars. Number 2 would be Thailand Phuket নামে একটা জায়গা আছে। So Phuket is like একটা beach side island type, হ্যাঁ।
সো আমি ওখানে একটা বাড়ি বানাতে চাই সামডে, যে মানে অনেক পশ Oh, কিছু হইলে great. হতে হবে এমন কিছু না। সো ওখানে ইটস লাইক মানে একদম ছোটখাটো বিচের পাশে কোন একটা জায়গা, ওখানে একটা ছোটখাটো দোকান টোকান করে থাকে যেতে পারলে হবে, সেরকম এটা একটা উইশ হতে পারে। নাম্বার 2। নাম্বার 3 উড বি কি, আর কি আছে এই দুইটা ছাড়া? হ্যাঁ, আর হচ্ছে গিয়ে আমি প্রচুর দেশ ঘুরতে চাই, লাইক যে যে দেশগুলো বাকি আছে সবগুলা কমপ্লিট করে ফেলতে চাই। Oh, oh, great. থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আর হচ্ছে যে দ্য ফোর্থ কোশ্চেন ইজ যে কোন 3টা কাজ আগে করা হতো না বাট রিসেন্টলি খুব বেশি করা হচ্ছে? অনেক পুরানো ফ্রেন্ডদের সাথে ভিডিও কল কথাবার্তা বলা হচ্ছে, বিকজ ইটস আ ডিফিকাল্ট বা ডিফারেন্ট টাইম। সো এটা একটা। 2 নাম্বার হচ্ছে যে স্লিপ সাইকেল অনেক উল্টাপাল্টা হয়ে গেছে, সো মানে এখন ঠিক ঠিকানা নাই কখন ঘুমাচ্ছি কখন উঠতেছি, এটা হচ্ছে। 3 নাম্বার হচ্ছে যে ইফতারের আগে বেগুনি ভাজা হচ্ছে। সো আগে আমি কখনো এভাবে আচ্ছা। রান্না করে যাইতাম না, সো এখন ইফতারের আগে মোটামুটি আধা ঘন্টার জন্য যাই, গিয়ে হেল্প করি। সো আমি দেখলাম যে এই জিনিসটা খুব স্যাটিসফাইং, এইভাবে বেগুন নিয়ে বেসনের মধ্যে মাখানো হয়ে পড়েছে, তেলে ছাড়া আবার উঠানো। আচ্ছা ভাই, কো- কোক আর কো- পেপসি? বুঝি নাই। কোক আর পেপসি? কোক, ডেফিনেটলি। অ্যান্ড্রয়েড আর আইফোন? অ্যান্ড্রয়েড ভাই, আইফোন খুব ওভাররেটেড একটা জিনিস। ফুটবল না বাস্কেটবল? বাস্কেটবল। হলিউড না বলিউড? হলিউড। গ্রেট। এবার লাস্ট এন্ড লাস্ট, যে তোমার সবচেয়ে খারাপ গুণ কোনটা, যেটা আমরা কেউ জানি না? সবচেয়ে খারাপ গুণ হচ্ছে যে আমি যে কোনো একটা প্রজেক্ট বা আইডিয়া নিয়ে কাজ করা শুরু করলে আমি এত বেশি ইনভলভড হয়ে যাই ওটাতে, যে সামটাইমস আই এম ব্লাইন্ডেড বাই মাই ওন আইডিয়াস, যে মানে ওইটাকে করতেই হবে বা এত প্যাশনেটলি ফলো করা শুরু করি যে ডানায় বামে কি হচ্ছে বা ডানায় বামে মানুষজন কি চাচ্ছে বা কোনটা করা উচিত মাঝে মধ্যে ভুলে যাই। সো সামটাইমস বিং টু অ্যাম্বিশিয়াস ইজ এ প্রবলেম আর কি। সো থ্যাংক ইউ সো মাচ রাফসান ভাইয়া, আপনার মূল্যবান সময় থেকে কিছু সময় বের করে আমাদের অনুষ্ঠানকে প্রাণবদ্ধ করবার জন্য। এবং আমি থ্যাংক ইউ জানাতে চাই আমাদের অডিয়েন্সকে যারা এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন এবং কমেন্ট করে আমাদের সাথে একদম কানেক্টেড ছিলেন। থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ, স্পেশালি রাফসান সাবাব ভাইয়া। সো ভাইকে আমাদের ইউনিভার্সিটিতে ইনভাইটেশন থাকলো, যদি কোনো সময় সুযোগ হয়, পৃথিবী সুস্থ হবে তো ডেফিনেটলি আমাদের ভার্সিটি ঘুরে যাবেন। আর হচ্ছে যে প্রোগ্রামের এখানে ইতি টানছি। রাহাত, তোর কিছু বলার আছে? এই তো, আমি সবাইকে অনুরোধ করবো যারা এতক্ষণ ধরে আমাদেরকে দেখছিল, বিশেষ করে আমাদের ক্লাবের মেম্বাররা থেকে শুরু করে ভার্সিটি যারা দেখছিল, সবাই যাতে এই ভাইয়ার গল্পগুলা যে যে ভাইয়া শেয়ার করলো সেখান থেকে নতুন কিছু শিখে সেইভাবে মুভ করা, যাতে করে আমরাও ভালো কিছু করতে পারি, সামনে আগায় যেতে পারি, এবং আমাদের এই কোভিড-19 সিচুয়েশনে লকডাউন যে টাইমটা, এই টাইমটাকে যাতে ইফেক্টিভলি আমরা ইউটিলাইজ করতে পারি। তো থ্যাংক ইউ ভেরি মাচ এভরিবডি হু আর ওয়াচিং আস। থ্যাংক ইউ ভেরি মাচ ফর সাপোর্টিং আস, ফর বিং উইথ আস। তো যেখানে ক্যারিয়ার ক্লাব, বি ডিফারেন্ট, বি বেটার। থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ থ্যাংক অল ইউ সো অফ মাচ। ইউ। থ্যাংক ইউ, বাই বাই। Bye.